যিনি আছেন তার সম্পর্কে আমি ছোট্ট একটি পরিচিতি পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। হি ইজ এ ভেরি ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড গাই। ইনফ্যাক্ট উনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট। ক্যাম্পসের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এটা একটি গ্লোবাল বডি সার্টিফিকেশন দেন আর কি অ্যান্টি মানি লন্ডারিং ট্রেনিং এর পরে। এছাড়া উনি বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডাইরেক্টর ট্রেড অ্যাডভাইজারি সার্ভিসেস হিসেবে কাজ করছেন এবং এর পূর্বে উনি সিটিএনএ বাংলাদেশের রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমপ্লায়েন্স হিসেবে কাজ করেছেন। তার পূর্বে উনি র্যাক পেইন্টসে হেড অফ অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স হিসেবে কাজ করেছেন। তো আমরা আজকে কোর্স শুরু করার আগে ফিনপ্রো সম্পর্কেও একটা ছোট্ট পরিচিতি দিতে চাই, কারণ অনেকেই আপনারা ফিনপ্রো কনসালটেন্টস লিমিটেডের সম্পর্কে জানেন না। আমি আমার ধারণা আর কি সেই ধারণা থেকে বলছি, আবার অনেকেই জানেন। তো যাই হোক, ফিনপ্রো কনসালটেন্টস লিমিটেড একটা কনসাল্টিং ফার্ম এবং আমাদের যাত্রা আজ থেকে 2.5 বছর আগে শুরু। এবং আমাদের মেইন অবজেক্টিভই হচ্ছে বিভিন্ন ধরনের কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, ফিজিবিলিটি স্টাডি, তারপরে ধরেন আপনার ট্রেড কনসাল্টিং সার্ভিসেস, মার্কেট রিসার্চ, এই ধরনের বহুবিধ কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত। তো বর্তমানে আমরা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং এটার অংশ হিসাবে ইতিমধ্যে আমরা বেশ কিছু জুমের মাধ্যমে অনলাইন কোর্স বা ট্রেনিং সেশন কনক্লুড করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড এডুকেশন নিয়ে অ্যান্ড রিসার্চ নিয়ে গতকালকে আমি একটা লম্বা সেশন করেছি, যেখানে অনেক লোকাল এবং গ্লোবাল প্রমিনেন্ট ইন্ডিভিজুয়াল জয়েন করেছিলেন। এছাড়া ইসলামিক ফাইন্যান্স ট্যালেন্টস, রোল অফ ইউনিভার্সিটিজ নিয়ে কাজ করেছি, সেশন করেছি। ডুয়েল ব্যাংকিং অপারেশনস নিয়ে কাজ করেছি, এগেন দ্যাটস অন ইসলামিক ব্যাংকিং। ডেটা সায়েন্স নিয়ে আমরা অনেকগুলি সেশন করেছি, সামনে সাইবার সিকিউরিটি নিয়েও আরো কিছু সেশন করব। তো বিগত 1-1.5 মাসের মধ্যে আমাদের বেশ 6-7টা ট্রেনিং সেশন আমরা অ্যারেঞ্জ করেছি। এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে আমাদের লোকাল এবং গ্লোবাল রিসোর্সেস আমাদের সেশনগুলিতে অংশগ্রহণ করেছেন, তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে আমরা যদি কিছু নাম বলি উল্লেখযোগ্য, যেমন মিস্টার মেজবা উদ্দিন, উনি একজন রিসার্চার, ISRA মালয়েশিয়া থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ মাহতাব হোসেন, ফ্যাকাল্টি মেম্বার অফ BIBM এর, উনি ছিলেন আমাদের সাথে। আবু মিনহাজ উদ্দিন, উনি একজন ইউনিভার্সিটি অফ টেক্সাস সাউথ ওয়েস্টার্নের মেডিকেল সেন্টারের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, ডালাস টেক্সাস থেকে। উনি আমাদের সাথে ডেটা সায়েন্সের উপরে অনেক মূল্যবান মতামত এবং ওনার অভিজ্ঞতার আলোকে সেশন কন্ডাক্ট করেছেন। আমাদের সাথে গতকালকে ছিলেন ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর একজন আইকনও বলতে পারেন আপনারা, লিডিং একজন রিসোর্স গ্লোবালি, ডক্টর মোহাম্মদ কবির হোসেন। উনি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, নিউ অরলিয়ান্স ইউনিভার্সিটি, USA থেকে আছেন আর কি। উনি দীর্ঘ সময় ধরে কালকে আমাদেরকে ওনার মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এছাড়া MD and CEO IBBL and এক্সিম ব্যাংক মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ স্যার আমাদের সাথে ছিলেন সেশনে, বেশ কিছু সেশনে। হুমায়রা আজম, AMD ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিস্টার আব্দুল ওয়াদুদ, সিটি ব্যাংকের DMD সাহেব ছিলেন আমাদের সাথে। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন সেশনে আমাদের সাথে আসলে সম্পৃক্ত হয়েছিলেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি জাস্ট শুরু করি আমাদের মূল সেশন আর কি। আমি একটা ছোট ইন্ট্রোডাকশন দিতে চাই ট্রেড বেসড মানি লন্ডারিং এর ব্যাপারে, যেটা আজকে আমাদের টপিক সেশনের। আপনারা ডিটেলস শুনবেন আমাদের লিড স্পিকার, আমি আগেই বলেছি, সালাউদ্দিন সাহেব, যিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বর্তমানে কর্মরত আছেন ডাইরেক্টর ট্রেড সার্ভিস অ্যাডভাইজারি হিসেবে। তো মানি লন্ডারিং নিয়ে আমরা আজকাল কম বেশি সবাই এই শব্দটার সাথে এখন পরিচিত, এবং এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক রেগুলেশন আছে, অনেক কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে বা হয়েছে। তো এটা নিয়ে আমি আর ডিটেলস বলবো না, আপনারা জানেন মানি লন্ডারিং কি বা কিভাবে এটা হয়। এবং মানি লন্ডারিং প্রিভেনশনের জন্য গ্লোবালি অনেক বডি আছে, তার মধ্যে আপনারা FATF এর নাম শুনেছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, উলসবার্গের প্রিন্সিপালের কথা শুনেছেন, যারা আসলে বিভিন্ন গাইডলাইন্স, পলিসি, রেগুলেশন ইমপ্লিমেন্ট করেছেন গ্লোবালি, এবং যেটা আমাদের
বাংলাদেশের ইজ নো এক্সেপশন টু দ্যাট, আমাদেরকেও এগুলা ফলো করতে হয়। ইন অ্যাডিশন টু দি সেন্ট্রাল ব্যাংক রেগুলেশন, বাংলাদেশ ব্যাংক এখন মানি লন্ডারিং নিয়ে প্রচুর রেগুলেশন বা গাইডলাইন্স ইস্যু করেছেন, এটা আমরা কম বেশি সবাই জানি যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি বা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে কাজ করি আর কি। তো আজকের যে টপিকটা ট্রেড বেসড মানি লন্ডারিং, এটাও আপনাদেরকে ডিটেল বলবেন আর কি সালাউদ্দিন সাহেব উনি ওনার প্রেজেন্টেশনে। আমি জাস্ট একটা ওভারভিউ ছোট্ট করে বলতে পারি যে কি পরিমাণ মানি লন্ডারিং এই ওভারঅল গ্লোবালি হয় এই ফাইন্যান্সিয়াল সেক্টরগুলির মাধ্যমে। যদি বলি তাহলে ফিগারটা হয়তো আপনাদের অনেককে মানে চমকে দেওয়ার মতোই ফিগার, আসলে 2 থেকে 5% অফ গ্লোবাল জিডিপি যেটা সারা গ্লোবালি, সেই পরিমাণ ভলিউম আপনার মানি লন্ডারিং হয় টোটাল পার অ্যানাম আর কি গ্লোবালি। এবং এটা হচ্ছে আমি জাস্ট একটা পার্সেন্টেজে ফিগার করলাম ইন টার্মস অফ দি ভলিউম হুইচ ইজ অ্যারাউন্ড 800 বিলিয়ন টু 2 ট্রিলিয়ন ডলার ইউএস ডলার পার অ্যানাম। এখন চিন্তা করা যায় যে কি পরিমাণ ম্যাগনিটিউড এই মানি লন্ডারিং এর। এবং ট্রেড বেসড মানি লন্ডারিং এমন একটা এরিয়া, ইটস ইটস ভেরি সফিস্টিকেটেড আর কি ওয়ে অফ ডুইং মানি লন্ডারিং, যেটা আমরা ক্যাশ বেসড মানি লন্ডারিং এর থেকে এটা অনেক বেশি সফিস্টিকেশন। এখানে অনেকগুলি পার্টি ইনভলভ থাকে, অনেক ধরনের কন্ডুইট বা মেকানিজম ইউজ করা হয়। এখন ট্রেড বেস মানি লন্ডারিং এর সবচেয়ে কমন কিছু মেথোডোলজি ইউজ করা হয় যেটা অনেকেই জানেন আপনারা, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং, তারপর ধরেন ওভার শিপমেন্ট, আন্ডার শিপমেন্ট অফ গুডস। তো এই ধরনের প্রসেসের মাধ্যমেই আসলে মোস্টলি মানি লন্ডারিং গুলি করা হয় ট্রেড বেসড ট্রানজাকশনের মাধ্যমে। এটা ডিটেলস আরো বলবেন আর কি সালাউদ্দিন সাহেব। তো উইদাউট ফার্দার অ্যাডু আমার মনে হয় সময় যেহেতু অনেক স্বল্পতা আছে, আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, আপনাদের যা যা সেশনের কোশ্চেন আছে সেটা আমাদেরকে যদি কমেন্টে আপনারা ইয়ে করেন আর কি, প্লেস করেন, আমরা উইল ট্রাই টু রেসপন্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল কনসিডারিং দি টাইম লিমিট। আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, মানে আমরা যদি সময় মতো যদি আনসার করতে না পারি, যেহেতু সময়ের কথা আমি বারবার বলছি, তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। So without further ado, I would like to hand over to our lead speaker, Mr. Mohammad Salahuddin. থ্যাংক ইউ ইস্তিয়াক ভাই। আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে গ্রেটফুল আপনারা এই ছুটির দিনে আপনারা এত কাজের মাঝে এই 1 ঘন্টা স্পেয়ার করলেন। এবং আমি স্পেশালি আমার কৃতজ্ঞতা জানাতে চাই ফিনপুর ম্যানেজমেন্ট কমিটিকে, এই ফিনপুর সাথে জড়িত যারাই আছেন সবাইকেই আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই তাদের প্ল্যাটফর্মটা আমাকে ইউজ করতে দেওয়ার জন্য। এবং এটা ছাড়াও ওনারা কিন্তু এই আমাদের নিউ নর্মালের জামানায় যে করোনা সিচুয়েশনে ওনারা কিন্তু বেশ কিছু ভালো ভালো কিছু টপিক, ডিমান্ডিং টপিক নিয়ে তারা অনেকগুলা অ্যারেঞ্জ করেছেন, যেগুলা আমি বিশ্বাস করি আমাদের ব্যাংকিং কমিউনিটিতে এই জিনিসগুলা অনেক কাজে লাগবে। সো আমি যেটা শুরু করব, আমাদের আজকে ডিসকাশনের পয়েন্ট হলো ট্রেড বেসড মানি লন্ডারিং। সো ট্রেড বেসড এর আগে আমি যেটা ট্রেড বেসড মানি লন্ডারিং এর যেটা মেইন জিনিস মানি লন্ডারিং, ওইটা নিয়ে আমি আপনাদের অল্প কিছু জিনিস বলতে চাই। আমি আমার প্রেজেন্টেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হোপফুলি আপনারা সবাই দেখতে পারতেছেন আমার প্রেজেন্টেশনের স্লাইড গুলা। সো প্রথমেই শুরু করি, আমরা যারা আসলে এই মানি লন্ডারিং নিয়ে কাজ করি, আমাদের কিন্তু সবাই, আমাদের দেশের সব মানুষ কিন্তু এখন কিছুটা হলো মানি লন্ডারিং এর ব্যাপারে জানে। কিভাবে জানে? তারা প্রায় পেপারে পড়ে যে অনেক বড় বড় কেস যেটা মানি লন্ডারিং এর কারণে হয়েছে, মানি লন্ডারিং এর অ্যাক্টের মাধ্যমে হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু কিছু মিসকনসেপ্ট, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু কাজ করে। এটা অন্যান্য মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, ট্রেড বেসড মানি লন্ডারিং, এগুলো সবগুলোই কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু আমরা নর্মাল, আমি যারা ব্যাংকের ওই প্রসেসের সাথে ডিরেক্টলি রিলেভেন্ট না, ওরা ছাড়া যারা সোসাইটির মধ্যে আছে বা অন্যান্য প্রফেশনের মধ্যে আছে, তারা কিন্তু আমরা সবাই আসলে
আসলে শুধু মানে শুধু ব্যাংকের পক্ষে বা শুধু এক্সপোর্টার ইম্পোর্টারের পক্ষে কোনো কিছু করা পসিবল না। সো আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটা জিনিস বলি যে কেন আমি বলতেছি যে মানুষজন আসলে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে কিছু, যে আমি পার্সোনাল লাইফে যখনই কোথাও যাই সবাই অনেক সময় আমার হয় যে সবাই পরিচয় করে দিচ্ছে যে মানি লন্ডারিং স্পেশালিস্ট। আমি স্পেশালি ক্যাম্পস পাস করার পরে এই পরিচয়টা আমার বেড়ে গেছে। সো তখন আমাকে বলতে হয় যে ভাই মানি লন্ডারিং স্পেশালিস্ট না, এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট। যে এন্টি একটা ওয়ার্ড আছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমি ক্রিমিনাল হয়ে যাচ্ছি। সো কারণ মানি লন্ডারিং করে ক্রিমিনালরা, আর আমি আমার ব্যাংকে সেভ করি, আমার দায়িত্ব হলো আমার ব্যাংকে সেভ করি আমি যাতে আমার ব্যাংকের মাধ্যমে কোনো ক্রিমিনাল যাতে মানি লন্ডারিং এর কাজটা করতে না পারে। সো এটা আসলে হরহামেশার ঘটনা। মানুষজন অন্যান্য এই অ্যাক্টিভিটিস যেভাবে বুঝে মানি লন্ডারিং বা টেররিস্ট ফাইন্যান্সিং, এবং ইটস বিট ট্রিকি অ্যাজ ওয়েল। আমরা অনেকদিন যাবত কাজ করি এই লাইনে, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে আমরাও প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেছি, জানতেছি। এবং সবকিছুই হয় কি মানে যে একটা কথায় বলে না যে রুগী মারা গেলেই ডাক্তার আসে বা মারামারি শেষ হলেই পুলিশ আসে। আমরাও কিন্তু এখনো ওই পর্যায়েই আছি যে আমাদের ব্যাংকে বা কোনো জায়গায় যখন এটা একটা হয়ে যায়, যখন হওয়ার পরে ইনভেস্টিগেশন হয়, তখন কিন্তু পেপার পত্রিকায় আসে এই হয়েছে সেই হয়েছে, তখন কিন্তু আমরা জানতে পারি। সো আমি প্রথমেই যেটা আপনাদের সাথে যেটা শুরু করব, আমি যে হোয়াট ইজ মানি লন্ডারিং। মানি লন্ডারিং ইজ এ প্রসেস। সো মানি লন্ডারিং এটা কিসের প্রসেস? মানি লন্ডারিং ইজ এ প্রসেস টু কনভার্ট দ্য ব্ল্যাক মানি বা আপনি ডার্টি মানি ইনটু হোয়াইট মানি বা ক্লিন মানি। সো ওই প্রসেসটা কিভাবে করে? ইটস নট অ্যান অ্যাক্টিভিটিস লাইক টেররিস্ট ফাইন্যান্সিং, ওটা আমি পরে আসতেছি। সো এই অ্যাক্টিভিটিসটা করে হলো প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমি এবং এই মানি লন্ডারিং এর যে প্রসেস, সেম প্রসেসেই কিন্তু অলমোস্ট ট্রেডটাও কাজ করে। মানি লন্ডারিং প্রসেসের মাধ্যমে যে অবজেক্টিভ, টিবিএমএল এর সেম অবজেক্টিভ। কি অবজেক্টিভ? যে সোর্স অফ ফান্ড, ইলিগাল সোর্স অফ ফান্ডটা হাইড করা, ওইটাকে লুকানো, ওইটাকে গুড সোর্স অফ ফান্ড হিসেবে এস্টাবলিশ করা। এটাই কিন্তু আসলে মানি লন্ডারিং প্রসেসের মেইন থিম। সো আমি আপনারা যারা পেপার পড়েন রেগুলার, আমি একটা কেস আপনাদের বলবো, তাহলে আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যে আমি জানি অনেকেই হয়তো বা অনেক বেশি ক্লিয়ার, আমার চেয়েও বেশি ক্লিয়ার, কিন্তু তারপর আমি সবার জন্য বলতেছি এই কেসটা আপনারা পেপারে অনেক সবাই মনে হয় পড়ছেন, খুব মানে খুব অনেকদিন এই পেপারে অনেকদিন পেপারে এটা নিউজ হচ্ছিল। সাবসিকুয়েন্টলি র্যাব যখন এটাকে ধরার পরে এই কেসটা বের হয়। সো আমি যেটা এখন আপনাদের কাছে এক্সপ্লেইন করবো, ওই কেসটা যে আপনারা পেপারে পড়লেন, ওইটার ভিতরকার যে কাহিনীটা, যে কিভাবে আসলে এটা হয়েছে, ওইটাই আমি বলতে চেষ্টা করব। সো সেটা হলো যে লাস্ট ইয়ার থেকে আপনারা জানেন যে গভর্নমেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস নিচ্ছে, যে ড্রাগের যত জিনিসগুলো আছে, যে ড্রাগের সাপ্লায়ার, ড্রাগের যারা লর্ড, যারা অনেক বড় বড় ড্রাগ ব্যবসায়ী, তাদের ধরা। সো ওই রকমই একটা ড্রাগ লর্ড, মানে যেটা এখন পর্যন্ত সবচেয়ে বড়, ওই ড্রাগ লর্ড কে ধরা হলো গত বছর। কিন্তু এটার ভিতরে যে কারণটা হলো, সে ড্রাগ লর্ডটা আসলে কিভাবে এই ব্যবসাটা শুরু করলো। এই ড্রাগ লর্ড যখন সে প্রথম নতুন নতুন ছোটখাটো ব্যবসা করতো, তারপর সে চিন্তা করলো সেটাকে, পুরা জিনিসটাকে, ড্রাগ বিজনেসটাকে সে একটা মানে প্রতিষ্ঠানে রূপান্তর করবে। সো সে এবং সাকসেসফুলি সে করলো। সে কিভাবে করলো? সে একটা খুব ক্রাউডেড একটা এরিয়াতে সে একটা মিষ্টির দোকান দিল। আপনারা হয়তো অনেকেই ধরে ফেলছেন তার কাহিনী বলতেছি। সো মিষ্টির দোকান দিল, অনেক ক্রাউডেড এরিয়া, একদম ফ্রন্ট সাইডে অনেক বিশাল দোকান, এবং সে সামনে কি করলো, পুরাই একদম মিষ্টির দোকান, খুব ভালো মিষ্টির দোকান, ইন্টেরিয়র ডেকোরেশন সবকিছু ওকে। আর পিছনে কি করলো, ড্রাগের গুডাউন বানাইলো। সো তার একটা অবজেক্টিভ ছিল যে সবার ইন্টেনশন, সবার এবং সোসাইটি, পুলিশ, সবার ইন্টেনশন যাতে ফ্রন্টে থাকে, মানে ফ্রন্ট অফিস, দ্যাট মিনস মিষ্টির দোকানে থাকে, কেউ যাতে পিছনের দিকে না আসতে পারে। এর জন্য সে কি করলো, এবং তার তো আর ওইটার অবজেক্টিভও না যে সে মিষ্টির দোকান দিয়ে সে লাভ করবে, তার অবজেক্টিভ হলো মিষ্টির দোকান দিয়ে সে ড্রাগ বিজনেসটাকে হাইড করবে। সো সেই জন্য সে কি করলো, মিষ্টির দোকানটা চালানোর জন্য সে সবচেয়ে ভালো যে মিষ্টির কারিগর থাকে তাকে হায়ার করলো, ভালো ভালো লোকজন হায়ার করলো,
এবং তার যেহেতু প্রফিটের কোনো চিন্তা নাই, সে কিন্তু ভালো প্রোডাক্টটা খুব কম প্রাইসে মার্কেটে, যেখানে কেউ যদি 500 টাকা কেজি বিক্রি করে, এর চেয়ে ভালো প্রোডাক্ট সে 450 টাকা করে বিক্রি করতেছে। সো এই কারণে প্লেসটাও ভালো, মিষ্টির কোয়ালিটি ভালো, প্রাইস কম, এইসব জিনিস চিন্তা করে কিন্তু সব মানুষজন এই দোকানে আসা শুরু করলো। এই দোকানে যখন আসা শুরু করলো, সে টাইম টু টাইম সে আবার পলিটিক্যাল পার্টি, যারা পুলিশ, বিভিন্ন নেতা কর্মী, সবাইকে তার সে এই মিষ্টি ফ্রি বা বিভিন্ন ডোনেশন এগুলো করতে থাকলো। এজ এ রেজাল্ট সে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হলো। এবং তার পিছনে কিন্তু ড্রাগও কিন্তু সাপ্লাই হচ্ছে মিষ্টির প্যাকেটে করে, কিন্তু সবাই তো মনে করতেছে মিষ্টি, কারণ তার মিষ্টিটা আসলেই অনেক ভালো। সো এইভাবে সে করতে থাকলো, এবং সে কি করলো, 2-3টা ব্যাংকে সে অ্যাকাউন্ট খুললো। সো 3টা ব্যাংকে অ্যাকাউন্ট খুললো। আমি জাস্ট এক্সাম্পল দিই আপনাকে, যে তার ধরেন মিষ্টির জন্য তার 100টা ট্রানজেকশন হলো, আর ড্রাগের জন্য তার 200টা। সো সে টোটাল 300টা ট্রানজেকশন 3টা ব্যাংকে ভাগ করে দিল। প্রতিটা ব্যাংকের আরএম বলেন বা বিজনেস থেকে যখন দেখতে আসে, তখন দেখে যে হ্যাঁ, এই মিষ্টির দোকান তো ইয়েস, ইট ইজ এ ভেরি গুড, এবং এখানে তো 100টা ট্রানজেকশন হইতেই পারে। এবং সে ওই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ক্যাশ চেক দিচ্ছে ড্রাগ ডিলারদের। ব্যাংকার মনে করতেছে এটা মিষ্টির কোনো পেমেন্ট বা মিষ্টির কোনো সাপ্লায়ারের কোনো পেমেন্ট। সো সে কিন্তু প্রায় 1 বছর এভাবে কোনো রকমের কোনো অ্যালার্ট ছাড়া সে কিন্তু চালায় গেল। ওই সময় ওই পয়েন্টে সবাই কিন্তু হ্যাপি, যে কাস্টমার হ্যাপি, ভালো সার্ভিস পাচ্ছে, ভালো এই খুব কম প্রাইসে আপনার মিষ্টি পাচ্ছে। আবার ওই লোকও হ্যাপি যে সে ড্রাগ গুলা মিষ্টির মতো করে বিক্রি করতে পারতেছে। ড্রাগ যারা কনজিউমার তারাও হ্যাপি যে খুব সুন্দর করে সব ডেলিভারি পাচ্ছে। পুলিশ পুলিশ থেকে শুরু করে টোটাল সোসাইটি হ্যাপি, ইভেন ব্যাংকের লোকজনও হ্যাপি, যে কারণ সে ব্যাংক থেকে লোন নিছে, ব্যাংকের লোনটাও আবার খুব খুব তাড়াতাড়ি সে পেমেন্ট করে দিল। সো এইভাবে করতে করতে সে তখন যেটা করলো, ওই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক, ও নিজেরই ব্যাংক কিন্তু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা শুরু করলো। বিভিন্ন লোকজনকে টাকা দিল যে তুমি এখান থেকে তোমার অ্যাকাউন্ট থেকে ইয়া করো, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, আবার তুমি কাউন্টার থেকে নিয়ে যাও। সো এইভাবে যেটা করার কারণে তার ট্রানজেকশন ভলিউম এবং নাম্বার ভ্যালু দুইটাই অনেক বেশি বেড়ে গেল। তারপর তার যেহেতু ব্যাংকে থেকে লোনের হিস্ট্রিও ভালো, সে বড় 3টা লোন নিল 3টা ব্যাংক থেকে, অলমোস্ট 156 কোটি টাকা নেওয়ার পরে হয়তোবা সে জানতো যে পুলিশ বা তার যেহেতু লিঙ্কডিন ছিল, এই নেওয়ার ঠিক 1 মাস পরেই কিন্তু সে অ্যারেস্টেড হলো কিন্তু বিভিন্ন র্যাবের বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে, তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে। সো আমার প্রশ্নটা হলো যে এখানে কি ব্যাংক কোনো ভুল করছিল? কারণ দেখেন আপনি, ও কিন্তু তার ইললিগাল যে মানিগুলা ওইগুলা কিন্তু তার লিগ্যাল ট্রানজেকশনের সাথে মিক্স করে সব কিছু কিন্তু ব্যাংকের মাধ্যমে করলো। এবং সে যে বাড়ি কিনলো এটাও কিন্তু ইনকাম ট্যাক্সের ফাইলে আছে। সে যে পরে 156 কোটি নিয়ে গেল, ওইটাও বিভিন্ন ইনভেস্টমেন্ট করেছে। সবার সোর্স কি, সে ব্যাংক থেকে লোন নিয়েছে। সো এই যে একটা এক্সাম্পল, এটা কিন্তু এই এক্সাম্পলের মধ্যে যদি আমি বলি যে মানি লন্ডারিং এর স্টেজ গুলা, ওই যে প্রথম যে মিষ্টির দোকান করে যে ড্রাগ মানি গুলা যে ঢুকাইলো সে মিষ্টির দোকানের মিষ্টির মতো করে তাদের কাসা অ্যাকাউন্টে, এটাকে বলা হয় প্লেসমেন্ট। তারপর সে বিভিন্ন অ্যাকাউন্টের মিষ্টির সাপ্লায়ার, ড্রাগ সাপ্লায়ার, বিভিন্ন কাস্টমার, বিভিন্ন রকমের ট্রানজেকশন তার অ্যাকাউন্টে করছে। ওটাকে ডিসক্লোজ করার জন্য যে আসলে ট্রানজেকশনটা কি, এটা কি ড্রাগ মানি না মিষ্টির জন্য কোনো মানি, ওইটা করার জন্য যে অজস্র ট্রানজেকশন যে করছে, এবং সবগুলোই কিন্তু করছে সে একটা লিমিটের ভিতরে, যাতে কোনো অ্যালার্ট ক্রিয়েট না হয়। সো ওইটাকে বলা হয় লেয়ারিং। এবং ফাইনালি সে যখন ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে লিগ্যাল উপায়ে টাকাগুলো নিয়ে গেল এবং আমাদের ইনকাম ট্যাক্সের ফাইলেও তার এইগুলা রেকর্ড করলো, ওইটাকে আসলে বলা হয় ইন্টিগ্রেশন। সো ওই যে আপনারা হয়তো বা এখন একটু আমি বুঝাইতে পারছি যে প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন। এখন যেটা ইস্তেক ভাই আগেই বলছেন যে এই জিনিসগুলো কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। এখন এটা জার্নিটা কি, আমরা এই স্লাইডটা কভার করে ফেলছি অলরেডি, প্লেসমেন্ট, লেয়ারিং এন্ড ইন্টিগ্রেশন। আর এখানে আরেকটা জিনিস, আমরা যখনই বলি মানি লন্ডারিং তখনই চলে আসে টেররিস্ট ফাইন্যান্সিং।
সো আমি ছোট করে শুধু ওই দুটা লিঙ্কটা বলবো। মানি লন্ডারিং ইট ডিপেন্ডস অন দ্য সোর্স। আপনার যদি সোর্সটা ব্ল্যাক হয়, সোর্সটা ইলিগাল হয়, দেন ওই মানে মানিটা হোয়াইট মানিতে রূপান্তর করার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। আর টেররিস্ট ফাইন্যান্সিং ইটস অ্যান অ্যাক্টিভিটিস, এখানে সোর্সের সাথে রিলেটেড না। লাইক আমি আজকে একটা চাকরি করি, আমি কিন্তু একটা টেররিস্ট অর্গানাইজেশনকে ডোনেট করতে পারি আমার যদি ওই রকম আইডিওলজি থাকে, কিন্তু আমার মানিটা কিন্তু লিগেল মানি। কিন্তু আমি যখনই আমি টেররিস্ট অর্গানাইজেশনকে বা টেররিস্ট কোনো অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করব ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, তখনই কিন্তু আমার লিগেল মানিটাও ইললিগেল হয়ে গেল, যে টেররিস্ট ফাইন্যান্সিং এর আওতায় চলে আসলো। আর ইললিগেল মানি দিয়ে তো সম্ভবই। সো এটা হলো বেসিক্যালি মানি লন্ডারিং এন্ড টেররিস্ট ফাইন্যান্সিং এর লিঙ্কেজটা। আর আমি যদি বলি যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে মানি লন্ডারিং এর জার্নিটা কি, মানি লন্ডারিং প্রথম এট ফার্স্ট 1930-তে মানি লন্ডারিং এর মানে মানি লন্ডারিং ইটস এ ক্রিমিনাল অফেন্স, এটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটার স্কোপটা এত বড় ছিল না তখন। প্রথম যখন 1930-তে যখন শুরু হলো, তখন আলটিমেটলি আমাদের সবকিছুই যেহেতু ইউএসএ আমেরিকা থেকে, ইউএসএ ইউরোপ কান্ট্রিগুলোতে শুরু হয়, ওইটাও শুরু হয়েছিল, কিন্তু ওইটা লিমিটেড ছিল যে কলম্বিয়া মেক্সিকো ড্রাগ অ্যাক্টিভিটিস গুলা, শুধুমাত্র ড্রাগ লেনদেন করলেই এটা মানি লন্ডারিং এর আওতায় পড়তো। তারপর 1930, তারপর 60-তে এসে তারপর আরো কিছু আপডেট হয়। তারপর সাবসিকুয়েন্টলি আমাদের বাংলাদেশেও আমরা যেহেতু এফএটিএফ এর মেম্বার, এফএটিএফ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি, এবং আমরা এপিজিরও মেম্বার। সো ওইটার জন্য আমাদেরও বাংলাদেশে কিন্তু মানি লন্ডারিং এর যে এটা যে ক্রিমিনাল অফেন্স, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় মানি লন্ডারিং অ্যাক্টের মাধ্যমে। সো অ্যাক্টের মাধ্যমে। আর আপনি যদি বলেন যে ফর্মস, যে ফর্মস গুলা বিশেষ করে ট্রেড বেসড মানি লন্ডারিং এর মানে জার্নি কিন্তু খুব রিসেন্ট। এই 2006 সালে এফএটিএফ যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করার যে বডি, ওরা 2006 সালে ট্রেড বেসড মানি লন্ডারিং কে একটা মানি লন্ডারিং অফেন্স হিসেবে স্বীকৃতি দান করছে। সো এফএটিএফ যখন স্বীকৃতি দান করলেন, তারপর ওই জার্নিতে ওই বিভিন্ন রেগুলেটর, ইউএসএ, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, সিঙ্গাপুর, হংকং, ইভেন বাংলাদেশও যেহেতু আমরা আইপিজির মেম্বার, সো আমরাও এটার সাথে ইনভলভ হই। সো ইনভলভ হওয়ার প্রেক্ষাপটে আমরা আমাদের কিন্তু অলরেডি মানি লন্ডারিং এর আইন আছে, কিন্তু ওই মানি লন্ডারিং আইনের ভিতরেই আমাদের রেগুলেটর আমাদেরকে একটা ট্রেড বেসড মানি লন্ডারিং এর উপর একটা গাইডলাইন ইস্যু করে। গাইডলাইনটা ইস্যু করছে গত বছর ডিসেম্বরে। ওইটা আমরা ইমপ্লিমেন্ট করব এই বছর 1 অক্টোবর থেকে। এটা বলার উদ্দেশ্য হলো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ইটস মানে এখন আমরা যে অবস্থানে আছি, এটা খুবই অ্যালার্মিং। প্লাস আমরা নিজেরাও কিন্তু যারা এটা নিয়ে কাজ করে, তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন নতুন নতুন প্রবলেমকে আমরা ফেস করি, এবং ওই প্রবলেমটা বিভিন্ন ভাবে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি। সো আমি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি মানি লন্ডারিং কিভাবে হয়, এটা আসলে 3টা ফর্মে হয়। একটা হলো ক্যাশ বেস মানি লন্ডারিং, যেটা একদম ডিরেক্টলি ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ইউজ করে হয়, যে আমরা বিভিন্ন ব্যাংকে কাছাই, ওই যে মিষ্টির যে উদাহরণটা আপনাকে দিলাম, সে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সে ইলিগাল মানিটাকে লিগাল করলো এবং সাবসিডিয়ারি নিয়ে গেলো। এটা হলো ইউজ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। তারপর হলো ফিজিক্যাল মুভমেন্ট অফ মানি। আগে যেটা হয়তো গোল্ড মানুষ পাচার করতো, ডলার মানুষ পাচার করতো, এখন আসলে ওই জিনিসটা একটু সিকিউরিটির স্ট্রিনজেন্টের কারণে ওইগুলো অনেক কমে গেছে। এন্ড থার্ড ওয়ান হলো, যেটা হলো আমি বলবো নতুন আবিষ্কার, যে 2006-এ এটা নতুন করে চলে আসছে, ওইটা হলো ট্রেড বেসড মানি লন্ডারিং। ট্রেড বেসড মানি লন্ডারিং, যে মানি লন্ডারিংটাই আমরা যখন ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে মানি লন্ডারিং করি, তখন একটা গন্ডির ভিতরে থাকে, লাইক এই কান্ট্রির ভিতরে থাকে। কিন্তু যখন এই ফিজিক্যাল ট্রেড সিস্টেমে এটা ইউজুয়ালি হয় ক্রস বর্ডার, যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় টাকা পাচার করে দিলেন বা সিঙ্গাপুরে টাকা পাচার করে দিলেন, আপনি তো আপনার কাসা অ্যাকাউন্ট থেকে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি সিঙ্গাপুরে মানে একটা খুব ছোট কোনো অ্যামাউন্ট ছাড়া, ইউএসডি অ্যাকাউন্ট ছাড়া আপনি কিন্তু পারবেন না। কিন্তু ট্রেডের মাধ্যমে কিন্তু এটা পসিবল এবং হয়ে যাচ্ছে। সো আমি এর পরের স্লাইডে আমি যাব।
আমি আমি ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন এরিয়াতে আসলে ক্যাশ বেসড রিস্কটা বেশি আর ট্রেড বেসড মানি লন্ডারিং রিস্কটা বেশি। আমরা যেটা যেটা এফএটিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন, ওরা বিভিন্ন অ্যানালাইসিস করে দেখছে যে ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে ক্যাশ বেসড মানি লন্ডারিং রিস্কটা তুলনামূলকভাবে বেশি। হোয়ারেজ আমাদের বাংলাদেশের যে সাইড, এশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ওইগুলাতে আসলে ক্যাশের চেয়ে ট্রেড বেসড মানি লন্ডারিং এরই মানে রিস্কটা অনেক বেশি। এখন ইস্তেক ভাই অলরেডি বলছেন আপনাদের যে এটার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা আসলে কত বড় জিনিস এবং এটা আমাদের কিভাবে এটা আমাদের সোসাইটিকে ক্ষতি করতেছে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমার প্রিভিয়াস এক্সাম্পল থেকে আমি বলছিলাম যে সবাই উইন উইন সিচুয়েশন, কিন্তু এখানে বিশাল একটা কিন্তু সোশ্যাল ইম্প্যাক্ট ছিল ওই যে মিষ্টির ব্যবসায়ীর কারণে। সেটা হলো ওই এলাকায় কিন্তু যারা সৎভাবে বিজনেস করতো, যারা অ্যাকচুয়ালি লিগেল বাণিজ্যে বিজনেস করতো এবং লিগেল ওয়েতে বিজনেস করতো, তারা কিন্তু সবাই ধরা খেয়ে গেছে। কারণ তারা তো কেউ এত কম প্রাইসে ওই মিষ্টি সাপ্লাই দিতে পারতো না, এবং ওই এলাকায় কিন্তু সব মিষ্টির দোকান লস, শুধু এই মিষ্টির দোকানটাই ড্রাগ বিজনেস করে সে লাভ হয়েছিল। সো এখন চলে আসছি সোশ্যাল ইম্প্যাক্টের। আমি যদি আসি যে অলমোস্ট আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে মানি লন্ডারিং হয়, মানে আমি যে আবার বললাম যে যেটা অলরেডি হয়ে গেছে, ডিটেক্টেড, আমরা ফাইন্ড আউট করতে পেরেছি ওয়ার্ল্ড ওয়াইড, ওইটাও যদি আমরা হিসাব করি অনেক কাছে, আমার মনে হয় ম্যাক্সিমাম আমরা ফাইন্ড আউট করতে পারি নাই, বা গ্লোবাল অথরিটি গুলাও এখনো খুঁজতেছে নতুন করে। সো ওইটাও যদি আমরা ধরি তাহলে প্রায় 3 ট্রিলিয়ন, যেটা 2 থেকে 5% অফ টোটাল গ্লোবাল জিডিপি। এবং আপনি যদি কোনো কান্ট্রি চিন্তা করেন এই অ্যামাউন্টটা কত বড়, সেটা হবে ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশের মানে টোটাল জিডিপি সমান। এটা ফ্রান্স বা ব্রিটেন ওই পুরা কান্ট্রির জিডিপি সমান হলো যে অ্যামাউন্টটা আমরা আমাদের ইললিগালি মানি লন্ডারিং হয়েছে। এবং যদি আপনি পুরা ওয়ার্ল্ডের ডিফেন্সের যত বাজেট আছে পুরা ওয়ার্ল্ডের, ইনক্লুডিং আমেরিকা, চায়না, রাশিয়া, টোটাল ওয়ার্ল্ডের কম্বাইন্ড যে ডিফেন্স বাজেট তার চেয়েও বেশি। এখন আসেন বাংলাদেশের কি অবস্থা। এটা আমরা অলরেডি বলছি যে আমাদের বাংলাদেশে যে ট্রেড বেসড মানি লন্ডারিং রিস্কটা অনেক অনেক বেশি। এটা কেন বেশি এটা আমি আসতেছি আমাদের নেক্সট স্লাইড গুলোতে আমরা কভার করব। এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে এখন পর্যন্ত টিআইবির যে লেটেস্ট যে রিপোর্ট, যেটা 2019 এর রিপোর্ট, এখানে অলমোস্ট প্রায় 3.1 বিলিয়ন, অর্থাৎ প্রায় 26,400 crore টাকা ইললিগালি বাংলাদেশ থেকে রেমিটেড হয়ে গেছে। আর শুধুমাত্র এই রেমিটেন্সের কারণে শুধুমাত্র ট্যাক্স হিসেবে যে ফাঁকিটা দেওয়া হয়েছে ওইটার পরিমাণ হলো প্রায় 12,000 crore। সো আমরা জাস্ট মানে ইমাজিন করেন যে এখন আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে এত বড় অ্যামাউন্ট, যে 26,400 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বাইরে, কিভাবে সম্ভব। আপনারা যদি লাস্ট 1 মাস বা 2 মাসের, যত 2 মাসের না, আমি বলবো যে লাস্ট 6 মাসের বা 1 বছরের যত বড় বড় ক্রিমিনাল বলেন বা করাপ্টেড লোক পেপার পত্রিকায় আসছে, এই এসপি থেকে শুরু করে গভর্নমেন্ট অফিসিয়াল, প্রাইভেট অফিসিয়াল, বিজনেসম্যান, করাপ্টেড বিজনেসম্যান, সবার নিউজে কিন্তু একটা জিনিস খুব কমন, আপনারা খেয়াল করে দেখবেন যে সবারই বাইরে অনেক অ্যাসেট আছে। ইভেন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে যা আছে তার চেয়ে বেশি আছে বাইরে। সো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাংলাদেশ থেকে যদি আমি ইনকাম করি, আমি যদি চাই বাইরে আমার একটা বাড়ি করতে, সেকেন্ড হোম করতে, আমার ওয়েটা কি, আমার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের কারণে আমি কিন্তু আসলে পারবো না আমার অ্যাকাউন্ট থেকে উইদাউট রেগুলেটরি অ্যাপ্রুভাল কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে। এটা কিন্তু আমাদের ল কিন্তু পারমিটই করে না যে আপনি এটা, কোনো অন্যান্য কান্ট্রি গুলা, ইউরোপের কান্ট্রি গুলাতে পারমিট করে, কিন্তু আমাদের বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ লটা মোর স্ট্রিংজেন্ট ফর আউটওয়ার্ড রেমিটেন্স। সো এই জন্য আমি কিন্তু চাইলে মানে আমি যদি চাই আমি কিন্তু ওই টাকাটা দেশের বাইরে নিয়ে যেতে পারবো না কখনো। তো নিয়ে যাওয়ার সরি ইস্তেক ভাই, আমার মনে হয় কিছু সাউন্ড হচ্ছে, আপনি যদি একটু আমাকে ছাড়া বাকিদের মিউট করে দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি জি, থ্যাংক ইউ।
সো ওইটা কিভাবে হয় তাহলে? ওই যে প্রতিটা ক্রিমিনালকে ধরার পরেই চলে আসতেছে যে তাদের এই অস্ট্রেলিয়াতে বাড়ি আছে, মালয়েশিয়া তো একদম আমাদের ঢাকার উত্তরার মতো হয়ে গেছে, সো ওই ইংল্যান্ডে আছে, সব জায়গায় আছে। তো ওইভাবে চিন্তা করলে কিন্তু দেশের ভিতরেই অনেক কিছু নাই। সো ওই অ্যামাউন্টটা কিভাবে বের হচ্ছে? এই অ্যামাউন্টের ফসলটাই হলো এক বছরে 26,400 crore টাকা, যেটা অলরেডি পাবলিশড। সো আমি আশা করব যে আপনারা সবাই এটার সিগনিফিকেন্সটা বুঝতে পারতেছেন এবং এটার সোশ্যাল ইম্প্যাক্টটা কি। আপনি কেউ যখন একজন ইললিগ্যাল উপায়ে সে যখন ওয়েলবিং হবে, ওই কান্ট্রিতে যখন মানি লন্ডারিং বা ব্ল্যাক মানি অনেক বেড়ে যাবে, ওই কান্ট্রির কিন্তু লং টার্ম ইকোনমি ইম্প্যাক্ট ভেরি ভেরি ব্যাড। এবং এখানকার এমপ্লয়মেন্ট বলেন, আপনি জাস্ট যদি চিন্তা করেন এখনকার যে আফ্রিকার কিছু কান্ট্রি, কলম্বিয়া, মেক্সিকোর কিছু রিজন, সো ওইগুলো যদি আপনি শুধুমাত্র দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা মানি লন্ডারিং এর কারণে বা টেররিস্ট ফাইন্যান্সিং এর কারণে কিভাবে একটা দেশের ইকোনমি ধ্বংস হয়ে যায়। সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমাদের দেশের যে ট্রেড, আমি ট্রেডের প্রথমে যাচ্ছি, ট্রেডের যে পার্টিগুলা, ওই যে ট্রেড বেসড মানি লন্ডারিংটা আমি যেটা আগেও বলছি, যেটা ট্রেড প্রোডাক্টের মাধ্যমে মানি লন্ডারিংটা হয় সেটাকেই বলা হয় ট্রেড বেসড মানি লন্ডারিং। সো ট্রেড প্রোডাক্টটা কি, কেন মানে এই প্রোডাক্টের উপরে সবার মানে সব ক্রিমিনালদের এত নজর? এই প্রোডাক্টটা আসলে একটা ভেরি ভেরি কমপ্লেক্স প্রোডাক্ট। এখানে আমি যদি বলি, যদি আমি র্যাঙ্ক করি একটা ব্যাংকের যতগুলা ব্যাংকিং প্রোডাক্ট আছে, আনডাউটেবলি মানে এটার মধ্যে কোনো ফার্স্ট সেকেন্ড নাই। নাম্বার 1 ট্রেড, নাম্বার 2 ট্রেড, নাম্বার 3ও ট্রেড। সো ট্রেড প্রোডাক্টটা এত বেশি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ ফার্স্ট অফ অল এখানে অনেকগুলা পার্টি জড়িত। এখানে আপনি যদি একটা নর্মাল প্লেন ভ্যানিলা ট্রেড ট্রানজেকশনও যদি চিন্তা করেন, এখানে বায়ার থাকবে, সেলার থাকবে, তারপর একটা এক্সপোর্ট দুজন দুই কান্ট্রিতে থাকবে, কোনো কোনো সময় দুজন দুজনকে চিনবেও না, জানবেও না, সবকিছুই ইন্টারনেটের উপর বেস করা হবে। তারপর শিপিং লাইন থাকবে, এয়ারলাইন্স থাকবে, ট্রান্সপোর্ট এজেন্সি, অন্যান্য ট্রান্সপোর্ট এজেন্সি থাকবে, তারপর পোর্ট অথরিটি আছে, কাস্টমস অথরিটি আছে, ক্লিয়ারিং এজেন্ট আছে। সো এখানে এত বেশি পার্টি একটা ট্রানজেকশনের সাথে ইনভলভ, এবং যখন একটা ব্যাংক একটা ট্রেড ট্রানজেকশন করে, ও কিন্তু শুধুমাত্র যে অ্যাপ্লাই করতেছে বা যার নামে তার কাস্টমার যে বেনিফিশিয়ারি তার সম্বন্ধে কিছুটা জানে, বাকি কিন্তু কারো সাথেই ওই ব্যাংকের ওই এমপ্লয়ি বা ওই ব্যাংকের পক্ষে কিন্তু অনেক ক্ষেত্রে জানা পসিবল হয় না। সে একটা কাস্টমার, আমরা তারপরেও ট্রেড ডিউ ডিলিজেন্সের সময় কিছু জিনিস নেওয়া হয়, কিন্তু এটা কিন্তু জাস্ট ডকুমেন্ট যে আমার যে মানে আমার কাস্টমারের যে 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 লেভেলের ডিউ ডিলিজেন্স হয়, ওই লেভেলের ডিউ ডিলিজেন্স কিন্তু আর কোথাও হয় না। এবং এটা আনফরচুনেটলি হলেও এটা রিকোয়ারমেন্টও নাই। কারণ এটা রিকোয়ারমেন্ট নাই কেন? কারণ এইভাবে যদি সব পার্টির স্ক্রিনিং করে সব পার্টির ব্যাপারে জেনে শুনে আপনাকে ট্রানজেকশন করতে হয়, তো ট্রেডের শপে মানে আমাদের বাংলাদেশে যে এই পরিমাণ ট্রেড ট্রানজেকশন হয়, এটা আসলে হওয়া পসিবল না। ওইটা করতে গেলে আবার আমাদের ইকোনমির অবস্থা 12টা বাজে যাবে। সো আমাদের মেজর কনসার্ন হলো যে এখানে অনেকগুলা পার্টি হয় শুধুমাত্র প্লেন ভ্যানিলা ট্রেড ট্রানজেকশনের জন্য। আর ট্রেড ট্রানজেকশনের ভিতরেও কিন্তু অনেক রকমের প্রোডাক্ট আছে, এগুলো আমি আসতেছি। ওই প্রোডাক্টের মধ্যে যদি আসি, ট্রেড ট্রানজেকশনে কি কি প্রোডাক্ট আছে। মেইনলি ট্রেড ট্রানজেকশন গুলা হয় ওপেন অ্যাকাউন্টে হয়। এখানে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন যে ওপেন, এটা হলো আমাদের আইসিসির সার্ভে অনুযায়ী 2018 এর একটা স্ট্যাটাস, একটা স্ট্যাটিস্টিক্স, যেটা ইন্টারন্যাশনালি বা এই স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল পুরো ট্রেডের উপরে বেস করে এটা হয়েছে। যে আমাদের পেমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্টটা আমি একটু ছোট করে ব্রিফ করি আপনাদের। ওপেন অ্যাকাউন্টটা হলো যে সে বায়ার সেলার পরিচিত, তারা একজন আরেকজনকে ট্রাস্ট করে, সো তারা নিজেদের ভিতরে কথাবার্তা বলে ডিল ফাইনাল করলো, মাল পাঠায় দিল। শুধুমাত্র পেমেন্টের সময় যে বায়ার সে পেমেন্টটা যখন পাঠায় সেলারকে সে জানায় দেয়, তখন সেলার তখন তার ব্যাংকে যায়, এই এক্সপোর্টের ডকুমেন্ট গুলা দেয় এবং ফান্ডটা রিয়েলাইজ করে। সো এখানে কিন্তু দেখেন অ্যাবসলিউটলি ব্যাংকে কিছু করারই নাই, কিন্তু সবকিছু করে যখন ফান্ডটা আসলো তখন শুধু ওই কিছু এক্সপোর্ট ডকুমেন্টের উপর বেস করে কিন্তু ব্যাংক তাকে বাই রেগুলেশন তাকে এই ট্রানজেকশনটা করতে হলো। সো ওই ট্রানজেকশনটা
ব্যাংকে তো জানে না যে এই প্রোডাক্টের কি অবস্থা, ওই প্রোডাক্টের প্রাইস কত, মানে কারণ ওই সময়টা কিন্তু ব্যাংকের নাই, কারণ সে তো একটা কাস্টমার তার আগে আসে নাই। সো এই ওপেন অ্যাকাউন্টে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড টোটাল ট্রেড ট্রানজাকশনের মধ্যে 80% হয় এই ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে, যেখানে ব্যাংকের ইনভলভমেন্ট থাকে ভেরি মিনিমাম। তারপর সেকেন্ড পার্ট হলো কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট। কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট হলো ওপেন অ্যাকাউন্টের চেয়ে একটু সেফার, এক স্টেপ আগায়া। সেটা হলো যে ওপেন অ্যাকাউন্টে যেরকম পুরো সবকিছুই বায়ার সেলার মিলে করে, আর কমার্শিয়াল এই লেটার অফ ক্রেডিটের মধ্যে এই সরি এর পরের পার্টটা হলো ডকুমেন্টারি কালেকশন এন্ড আদার্স। সো ডকুমেন্টারি কালেকশন এন্ড আদার্স এর মধ্যে যেটা হয় সেটা হলো যে বায়ার সেলার এগ্রিমেন্ট করে, কিন্তু ডকুমেন্টস গুলা ব্যাংকের থ্রুতে আসা যাওয়া করে, যেটা ওপেন অ্যাকাউন্টে ওই বায়ার সেলার নিজেরাই তাদের ইমেইলে ট্রান্সফার করতো, কিন্তু এখানে ইমেল বা তাদের পোস্টাল সার্ভিসেস ট্রান্সফার করতো। কিন্তু ডকুমেন্টারি কালেকশনে যেটা হয় যে ডকুমেন্ট গুলা ব্যাংকের থ্রুতে যায়। সো ব্যাংক একটা রিজনেবল, মানে আমি বলবো ওপেন অ্যাকাউন্টের চেয়ে বেশি আর একটু স্কোপ থাকে ব্যাংকের কিছু স্ক্রুটিনি করা, যে এখানে মানি লন্ডারিং বা টেররিস্ট ফাইন্যান্সিং কোনো রিস্ক আছে কিনা, কোনো স্যাংশনের কোনো রিস্ক আছে কিনা, ওটা একটু দেখার স্কোপ থাকে। এবং থার্ড পোর্শন হলো যে কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট, যে এটা হয় আসলে ওয়ার্ল্ড ওয়াইড। আমি এখন ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভে বলতেছি। ওয়ার্ল্ড ওয়াইড হয় যে আপনার বায়ার সেলার কেউ কাউকে চিনে না, কেউ ওকে ট্রাস্ট করে না, বা আমি যে মালটা পাঠাবো সে আমাকে পেমেন্ট করবে কিনা, বা আমি যে পেমেন্ট করবো সে আমাকে মালটা পাঠাবে কিনা, ওই বিশ্বাসটা যখন কম থাকে বা থাকে না, তখনই দুইটা পার্টি একটা ব্যাংকের কাছে যায়। সো ব্যাংক তখন গ্যারান্টি দেয় যে তুমি যদি এই মালটা যদি ঠিক মতো পাঠাও তোমার এলসি টার্ম অনুযায়ী, তাহলে ওই দেশে থেকে যে বায়ার, ওই বায়ারের ব্যাংক গ্যারান্টি দিল যে হ্যাঁ আমি তোমাকে পেমেন্ট করে দিব। সো ওইভাবে হয়। সো ওই কারণে এই লেটার অফ ক্রেডিটের যে ট্রানজাকশন গুলা, ওইগুলা ব্যাংকের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। ব্যাংক প্রতিটা স্টেজেই আপনার ওই ট্রানজাকশনের ব্যাপারে জানতে পারে। সো এটা হলো ওয়ার্ল্ড এর স্ট্যাটাস। ওপেন অ্যাকাউন্টে 80%, যেটা ভেরি রিস্কি অ্যাকাউন্ট, লেটার অফ ক্রেডিট 10%, ডকুমেন্টারি কালেকশনে 10%। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা চিন্তা করি, ইটস কোয়াইট অপোজিট। অপোজিটটা কেন? কারণ আমাদের মোরসিং এফএক্স রেগুলেশনের কারণে আমরা ওপেন অ্যাকাউন্টের ট্রানজাকশন আমরা ইম্পোর্ট স্টেজে করতে পারি না, করতে গেলে আমাদের অ্যাপ্রুভাল লাগে। সো এই কারণে আমাদের দেখা যায় পুরো ট্রেড ট্রানজাকশনের মধ্যে 90% থেকে 95% হয় এলসির মাধ্যমে, যে ব্যাংক প্রতিটা স্টেপে কিন্তু জড়িত। এলসি থেকে অ্যাডভাইসিং থেকে শুরু করে। আমি একটু সাউন্ড পাচ্ছি একটু, ইস্তেক ভাই সরি আমি আবার আপনি কি একটু মিউট করে দিবেন সবাইকে? সবগুলি মিউট করা আছে, এটা ও না 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 আনমিউট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, সরি। জি জি জি, এই গ্যালাক্সি ওটা আনমিউট আছে, সরি সবাইকে ইন্টারাকশনের জন্য। সো আমাদের মোস্ট ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের জন্য আমাদের যেটা হয় সেটা পুরো অপোজিট, মানে ওয়ার্ল্ড এর পুরো অপোজিট, যে আমাদের লেটার অফ ক্রেডিটের মাধ্যমে সবচেয়ে বেশি হয়। ইস্তেক ভাই এখনো হয় নাই? হ্যাঁ এই যে আমি করে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এটা হলো প্রোডাক্ট মিক্স। এখন এটার ভিতরে কিন্তু অনেক রকমের ফাইন্যান্সিং প্রোডাক্ট আছে, পেয়েবল ফাইন্যান্স, রিসিভেবল ফাইন্যান্স, ফ্যাক্টরিং, প্রি শিপমেন্ট, পোস্ট শিপমেন্ট। মানে আমাদের তো এটা বিজনেস, ঠিক না, যে কোনো ব্যাংকের জন্য। সো আমরা বিভিন্ন ব্যাংক গুলা বিভিন্ন প্রোডাক্টকে বিভিন্ন নামে আমরা আলহামদুলিল্লাহ মানে কাস্টমারদের সেল করে যাচ্ছি আর কি। সো এর জন্য ট্রেডের প্রোডাক্টের আসলে কোনো অভাব নাই। সো আমি যদি সার্ভিসে গেলাম, সার্ভিসটার পরে আমি আসব, ওই যে আমি বললাম যে আপনাদের অনেক পার্টি অনেক রকমের ট্রানজেকশন হয়। সো এই জন্য আমাদের মানে বাংলাদেশের রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাও একটু জটিল। আমি যদি টু বি ভেরি অনেস্ট, আমি এখানে যা যা বলছি, আমি কিন্তু যদিও আমি 9 বছর অলমোস্ট কাজ করি এই লাইনে, আমিও কিন্তু সবগুলা পলিসি প্রসিডিওর জানি না, বা ওইভাবে মানে একদম এন্ড টু এন্ড আমিও জানি না। কারণ আসলে সবগুলো কিন্তু দরকার হয় না। কিন্তু এটা তো বাংলাদেশ, আমাদের এখানে পলিসির কিন্তু কোনো অভাব নাই। এটাই আমার মনে হয় অনেক বড় একটা ড্রব্যাক, যে আমাদের পলিসির ইমপ্লিমেন্টেশনের চেয়ে আমাদের নাম্বার অফ পলিসি অনেক অনেক বেশি। এবং আমাদের দেশে এই মানি লন্ডারিং এর পিছনে এটাও একটা বড় এরিয়া, যে আমাদের যে রেগুলেটরি অথরিটি গুলো আছে
সবাই সবার মতো করে চলে এবং সবার মতো করে পলিসিগুলা ইস্যু করতেছেন এবং তাদের মতো করে তারা চলতেছেন। কোনো ইন্টিগ্রেশন নাই আর কি। সো ইন্টিগ্রেশন না থাকার পিছনেই আমাদের এই পুরা ট্রেড প্রসেসটার রিস্কটা আরো অনেক বেড়ে যায়। সো এখানে যদি আমি শর্ট করে বলি যে আমাদের কি ধরনের কি পলিসি আছে, সে সিসিএনআই ওরা শুধু আইআরসি ইআরসি আপনার এক্সপোর্ট পারমিট ইম্পোর্ট পারমিট এটা ওরা করে। সো ওদের একটা ডিউ ডিলিজেন্সের প্রসেসের মাধ্যমে এটা করে এবং ওইটা ছাড়া কেউ ট্রেড ট্রানজেকশন করতে পারে না, ইটস এ রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। সো এরপরে আবার ইম্পোর্ট পলিসি আছে, এক্সপোর্ট পলিসি আছে, তারপর আমাদের কিছু এরিয়া আছে যে স্পেশালাইজড এরিয়া, ইপিজেড এরিয়া আপনারা তো সবাই জানেন সাভার ইপিজেড। সো ইপিজেড এরিয়া গুলা কি গভর্নমেন্টের স্পেশালাইজড এরিয়া, যাতে ওইখান থেকে এক্সপোর্ট গুলা বেশি হয়। কারণ আমাদের গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশের ইকোনমি কেন সারা ওয়ার্ল্ডের যে কারো ইকোনমি ডিপেন্ড করে, মোস্টলি ডিপেন্ড করে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে। সো ওইটাকে যাতে এনকারেজ করা যায় এর জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন এরিয়া ভাগ করে দিচ্ছে এবং ওদের জুরিসডিকশন কিন্তু একদম কমপ্লিটলি আলাদা। দাঁড়ান, হ্যাঁ, ইপিজেড এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু ইপিজেড এর নিয়ম কানুন অনুযায়ী চলবে, এটাই হলো থাম্ব রুল। তারপর আমাদের যেহেতু এবং এটা আমি যেটা বললাম আপনাকে যে আমাদের টিবিএমএল স্পেসিফিক গাইডলাইনটা আসছে মাত্র গত বছর, কিন্তু এর আগে মানি লন্ডারিং স্পেসিফিক কিন্তু অনেকগুলা অ্যাক্ট আছে, লজ আছে, আমাদের রুলস আছে। সো এর মধ্যে স্পেশাল হলো যেটা হরহামেশাই আপনারা পেপার পত্রিকায় দেখেন, সেটা হলো মানি লন্ডারিং এর আইনে মামলা। সো এটা হলো মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, মানি লন্ডারিং প্রিভেনশন রুলস, তারপর এন্টি টেরোরিজম অ্যাক্ট, এন্টি টেরোরিজম রুলস। আসলে এন্টি টেরোরিজম রুলস অ্যাক্ট এগুলো সব কিছু কিন্তু স্টার্ট হয়েছে যে আপনার 9/11 এর আমেরিকার ওই অ্যাটাকটার পর থেকেই। তারপর সাবসিকুয়েন্টলি ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রি এই একটা ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়। সো তারপরে আছে কাস্টমস অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট, তারপর ইম্পোর্ট আর এক্সপোর্ট আর ইন্ডেন্টর রেজিস্ট্রেশন অর্ডার, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারপর ফাইনালি বিএফএও। শুধু এটাই না, এটা শুধু লোকাল অ্যাসপেক্ট। আমার যেহেতু এটা ক্রস বর্ডার প্রোডাক্ট, আমার তো ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির সাথে ইন্টারন্যাশনাল ট্রেড গুলো হয়। সো এই জন্য টু এনশিওর দ্য ইউনিফর্মিটি এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন যে এফএটিএফ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তা আরো কিছু অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন স্ট্যান্ডার্ড ইস্যু করছে যাতে সবাই একটা স্ট্যান্ডার্ডে চলতে পারে। লাইক এটার পিছনে মেইন কারণটা হলো সে একটা প্রোডাক্ট আপনি ধরেন, এটা তো আমাদের ধরেন আমাদের এই এলাকায়ও অনেক সময় ডিফারেন্স হয় যে একটা প্রোডাক্টকে এক এলাকায় এক এক নামে চিনে। সো আমি হয়তো বা লোকাল নামে চিনি, আরেকটা কান্ট্রিতে এটা অন্য নামে চিনে। সো এই জন্য প্রতিটা প্রোডাক্টের একটা এইচএস কোড থাকে, আইডেন্টিক্যাল, যাতে ওয়ার্ল্ডের সবাই বুঝে যে এই এইচএস কোড ফরেনাররা ম্যাঙ্গো বুঝবে, আমি বুঝবো আম, ঠিক আছে। সো ওই জিনিসগুলাই ওইখানে। তারপর এলসি খোলার সময় কিছু কি কি ক্লজ ইনক্লুড হবে ওইটা আপনার বলা আছে ইউসিপি 600-এ। তারপর এই ডকুমেন্টারি ক্রেডিটের জন্য আছে ইউআরআর 725। তারপরে কালেকশন, ওই কালেকশনের জন্য ইউআরসি 522। তারপর ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস, মানে কিভাবে আপনি মানি লন্ডারিংটাকে প্রিভেন্ট করবেন বা রিডিউস করবেন, ওইটার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন ভালো ভালো ব্যাংক গুলা, যারা লিডিং ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড, এই সিটিএনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওদের বিভিন্ন পার্টিসিপেশনের মাধ্যমে বিভিন্ন বেস্ট প্র্যাকটিসেস গুলাও পাবলিশ হয়। সো গ্যারান্টি ইস্যুয়েন্সের জন্য কি কি ইনকোড আর্ম ইউজ করবে, সবকিছুর জন্য আপনার একটা একটা করে রুলস রেগুলেশন আছে। সো এগুলোর মধ্যে আমি আসলে ডিটেলে যাচ্ছি না, কারণ এগুলা গেলে এইগুলার এক একটার জন্যই আপনাকে এক একটা সেশন লাগবে আসলে। সো আসলে এই এখন আমি যাব যে এই যে ট্রেড ট্রানজেকশনে এই যে টিবিএমএল, এটা আমাদের কি কি ধরনের রিস্ক আমাদের আছে। সো কিছু রিস্ক আছে যে এই একটা ট্রেড ট্রানজেকশন করতে গেলে, আমি রিস্কটা বোঝাতে চাচ্ছি যে একটা ট্রেড ট্রানজেকশন করার সময় ট্রেড ট্রানজেকশনটা ক্রস বর্ডার ট্রেড ট্রানজেকশনের যে অবস্টাকলস গুলা ওইগুলা। সো এটা যেহেতু বিভিন্ন কান্ট্রির হয়, এটা অপারেশনাল রিস্ক থাকে, পলিটিক্যাল রিস্ক থাকে, রেগুলেটরি রিস্ক থাকে, ক্রেডিট রিস্ক থাকে। লাইক আমার কান্ট্রিতে কিছু প্রোডাক্ট অবৈধ, অন্যান্য কান্ট্রিতে এটা বৈধ। ফর এক্সাম্পল গ্যামলিং আমার বাংলাদেশে অবৈধ, কিন্তু সিঙ্গাপুরে বলেন এটা বৈধ, মানে খুবই ভালো রকমের বৈধ।
ইভেন মারিজুয়ানা কিছু কিছু কান্ট্রিতে বৈধ, আমাদের কান্ট্রিতে অবৈধ। সো এরকম কান্ট্রি কিছু ডিফারেন্স আছে। লাইক আমি যদি একটা মাল পাঠাই আজকে এক্সপোর্ট করি, হয়তো বা ওই কান্ট্রিতে এখন যুদ্ধ লেগে গেল বা ওই কান্ট্রিতে পুরা শিপ বন্দর বন্ধ, তখন কি হবে? সো ওই কিছু রিস্ক আছে। সো এখানের মধ্যে এই ফ্রড রিস্ক আছে, ডিসপিউট হয় মাঝে মাঝে যে হয়তোবা কন্ট্রাক্টের দুইজন দুই রকমের বুঝলো, একটাই ল্যাঙ্গুয়েজ কিন্তু দুইজন দুই রকমের বুঝলো, সাবসিকুয়েন্টলি ডিসপিউট হলো, যেটা রেগুলার বেসিসে হয়। টাইম জোনের ডিফারেন্সটা একটা খারাপ দিক, কারণ আমি যেখানে এক্সপোর্ট, আমার ক্লায়েন্ট থাকে আরেক টাইম জোনে, সো সবসময় দেখা যায় আমার এমপ্লয়িরা এক টাইম জোনে থাকে। সো ওই রিস্ক গুলা থাকে। স্পেশালি আমাদের ব্যাংকের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, তাহলে রিস্ক গুলা হলো যে স্যাংশন রিস্ক থাকে, লিগ্যাল রিস্ক থাকে, মানি লন্ডারিং রিস্ক থাকবে, টেররিস্ট ফাইন্যান্সিং রিস্ক থাকবে। সো স্যাংশন রিস্কটা কি রকম আমি জাস্ট একটু শর্ট করে আপনাকে বলি। আমরা যারা অনেক গ্রামে টামে ছিলাম, গ্রামে হয়তোবা নাটকেও অনেক সময় দেখি যে আগে হয় না যে মোড়লরা বিভিন্ন সালিশ দরবার করতো, তারা ধরেন একটা লোক একটা ফ্যামিলি কোন একটা ভুল করলো বা কোন একটা অপরাধ করলো, তাকে তখন মোড়লরা বইলা দেয়, এক ঘরে করে দেয় যে ওর সাথে কেউ কথা বলবা না বা ওর ঘরে কেউ যাবা না বা ওর কিছু খাবা না। সো ঠিক তেমনি আমাদের ওয়ার্ল্ডের যে কিছু মোরল আছে, যে আমাদের ওয়ার্ল্ডের মোরল কারা, যারা এই পুরো ইকোনমিটাকে, ওয়ার্ল্ড ইকোনমিকে ড্রাইভ করে, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস। সো ওই মোরলরা বিভিন্ন সময়ে, হ্যাঁ, সোকল্ড টোটাল ওয়ার্ল্ডের ভালোর জন্যই তারা বিভিন্ন কান্ট্রির ব্যাপারে বিভিন্ন স্যাংশন জারি করে। লাইক ইরানের সাথে আপনি কোনো এক্সপোর্ট করতে পারবেন না, রাশিয়ার সাথে কোনো লেনদেন করতে পারবেন না। ইভেন আমাদের লোকালও একটা আছে, আমাদের লোকাল একটা স্যাংশন আছে আমাদের বাংলাদেশে, সেটা হলো ইসরায়েল, যে ইসরায়েলি কোনো ভেসেল বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবে না, এবং ইসরায়েলের সাথে কোনো আমি এক্সপোর্ট ইম্পোর্ট কোনো রকমের কোনো ট্রানজাকশন করতে পারবো না। সো এই স্যাংশন রিস্ক গুলাই থাকে। সো এখন এই স্যাংশন রিস্ক কিন্তু এটা ব্রিচ করলে কি হবে? সে আপনি বলতেই পারেন যে আমি বাংলাদেশে ব্যবসা করি, বাংলাদেশের লজ রেগুলেশন আমি মানবো, কিন্তু ইউএস এর রেগুলেশন আমি কেন মানবো? ইউএস এর রেগুলেশন আপনি তখনই মানবেন যখন ইউএসডি তে আপনি ট্রানজাকশন করবেন। লাইক আপনি যখন ইউরোতে ট্রানজাকশন করবেন, তখন আপনি ইউএসডি ছাড়া ইউএস গভর্নমেন্টের ইউএস রেগুলেশন যদি আপনি নাও মানেন, ইউরোপিয়ান ইউনিয়নেরটাও মানেন, তাহলেও হবে। ইউএসডি তেই যখন ট্রানজাকশন করবেন, তখন আপনাকে বাধ্য হয়ে আপনাকে ইউএসডির ইউএস এর যত স্যাংশনের রেগুলেশন আছে এবং টিবিএমএল রিলেটেডও যত রেগুলেশন আছে সেগুলো কিন্তু আপনাকে কমপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইউএসডি তে ট্রানজাকশন করতে পারবেন না। এখন আমরা একটু কেস গুলাতে যাই। আমি আজকে প্ল্যান করেছি যে বেশি কেস আপনাদের। এখন আমাদের কি চ্যালেঞ্জ আছে ওই যে মানি লন্ডারিং, এই বাংলাদেশের পার্সপেক্টিভে যে চ্যালেঞ্জ গুলা, মেইনলি যে চ্যালেঞ্জ সেটা হলো প্রাইস ভেরিফিকেশন। আচ্ছা, আমি চ্যালেঞ্জ গুলার আগে, আমার যেহেতু টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি মিডিয়াম গুলো একটু বলি, টেকনিক্স, যে টিবিএমএল এর টেকনিক্স গুলো। সালাউদ্দিন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনার টাইম অসুবিধা নেই, আপনার ওই চ্যালেঞ্জেস গুলি যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য অডিয়েন্স আই গেস। ওইটা আপনি ওকে একটু, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আমি ওইটাতে আসতেছি। ওইটার আগে আমি টেকনিক্স গুলা বলি, যে আমাদের টিবিএমএল এর অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড বেস মানি লন্ডারিং হয়। এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমি যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে ফিগারটা দেখাইলাম, যে এবং যেটা দুইটা কান্ট্রি জিডিপির সমান, ওইটার প্রায় 87% হয় এই ট্রেড বেসড এর মাধ্যমে। এই যে পাঁচটা টেকনিকের মাধ্যমে হয়, যেটা এস্টাবলিশড। এখন বলতে পারেন তাহলে তো আমরা জানি টেকনিক গুলা কি কি, কিন্তু আসলে এই টেকনিক গুলা এতই বেশি ডাইনামিক যে আজকে আপনি একটা পার্ট জানলেন, কালকে যারা এই কাজটা করে তারা অন্য একটা পার্টে আপনাকে অ্যাটাক করবে। সো এটা মানে ডেইলি বেসিসে ইভলভ করে। আমরা ডেইলি বেসিসে, আমরা যে যারা এই লাইনে কাজ করি, আসলে আমরা ডেইলি বেসিসে অনেক কিছু নতুন নতুন জিনিস জানি। এটা আসলে এক ধরনের বিউটিও বলতে পারে। সো এখানে এই সবচেয়ে বড় টেকনিক দুটা হলো আন্ডার ইনভয়েসিং আর ওভার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং, ওভার এন্ড আন্ডার শিপমেন্ট, and a false description of trade goods. So under invoicing আর ওভার ইনভয়েসিংটা কি, বা এই চারটারই, এই পাঁচটা জিনিসেরই যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক আমি ধরে নিলাম যে আপনি এখন বাংলাদেশে আছেন, আপনার কিছু ব্ল্যাক মানি আছে বা হোয়াইট মানি আছে।
যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু আপনি দেশের বাইরে পাচার করতে চান বা দেশের বাইরে পাঠাতে চান। সো আপনি দেশের বাইরে যেহেতু পাঠাতে চান এবং উইদাউট রেগুলেটরি অ্যাপ্রুভাল, দেন এটা লিগেল মানিও যদি আপনি দেশের বাইরে পাঠান উইদাউট রেগুলেটরি অ্যাপ্রুভাল, এটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে, কারণ লোকাল রেগুলেশনে এটা পারমিটেড না। শুধুমাত্র একটা মিনিমাম অ্যামাউন্ট, যেটা আমরা বিভিন্ন এই ট্রাভেল করার জন্য যখন আমরা যাই বা কনজিউমার গুডস যখন কিনতে যাই তখন আমরা ইউজ করতে পারি, কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল নেচারের কোনো ট্রানজাকশন কিন্তু আমরা দেশে বাইরে করতে পারি না। কিন্তু আপনি চান, কারণ যেটা অন্যান্য ক্রিমিনালদের ক্ষেত্রেও হয়, যে আমার যে কোনো সময় দেশের তো কোনো আসলে স্টেবিলিটি অন্যান্য দেশের তুলনায় একটু কম, যদিও অনেক স্টেবল। সো আপনি চান যে আমার দেশে যদি সম্পদ থাকে তাহলে হয়তো বা এটা কোনো সময় র্যাব বলেন, অন্য কোনো অথরিটি বলেন, ওদের মাধ্যমে চলে আসতে পারে, এটা ধরে ফেলতে পারে, এগুলা গভর্নমেন্ট সিজ করে নিয়ে যেতে পারে। সো এখানে অনেকগুলা রিস্ক থাকে। সে আপনার একটা বিল্ডিং আছে, ওইটার মধ্যে কোনোভাবে যদি কোনো সময় যদি গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারে, গভর্নমেন্ট যে কোনো সময় এটাকে সিজ করতে পারে। তখন আমাদের এই জন্যই আমাদের দেশে যারা মানে খুব রিচ পার্সন, তারা সবারই একটা ইন্টেনশন থাকে, মোস্ট অফ দ্য পিপল, সবাই বলবো না, যে তারা বাইরে জিনিসগুলা কিছু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তার ফ্যামিলির সেফটির জন্য, তার নিজের সেফটির জন্য সে করতে চায়। সে কিভাবে করে? সে তো আর ব্যাগে করে এয়ারপোর্ট পাস করে নিয়ে যেতে পারবে না, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই ইনস্টিটিউশনের মাধ্যমেও নিতে পারবে না। তখন তারা এই ট্রেড, এই এই যে প্রোডাক্ট, ওইটার উপরে তাদের আসলে সবার, আমি বলবো সবার কনসেন্ট্রেশন অন দিস প্রোডাক্ট। সে ফর এক্সাম্পল, আপনি 1 লাখ টাকা বা $1 লাখ আপনি বাইরে পাচার করতে চান, বাইরে নিয়ে যেতে চান উইদাউট রেগুলেটরি অ্যাপ্রুভাল। তখন আপনি কি করবেন? সে আপনার একটা বিজনেস আছে, আপনি একটা বিজনেসম্যান, আপনি রেগুলার ট্রেড করেন অন্যান্য কান্ট্রির সাথে, অথবা আপনার বিজনেস নাই, আপনার একটা ফ্রেন্ড, রিলেটেড পার্টি কারো একজন বিজনেস আছে। তখন সে কি করবে? একটা সে ফর এক্সাম্পল একটা কলম ইম্পোর্ট করলো, কলমের অ্যাকচুয়াল প্রাইস হলো 5 টাকা। আমি ফর এক্সাম্পল বলতেছি, এটা প্রাইস হলো 5 টাকা, অরিজিনাল প্রাইস। তখন আপনি কি করলেন? এটা 5 টাকার জায়গায় 10 টাকা করলেন। সো 10 টাকা করলেন, আপনি বায়ার সেলার এগ্রি করলো ব্যাংকের কাছে। এই আপনি যেহেতু মানে ইম্পোর্ট করবেন, সো আপনি এলসি খুললেন, ব্যাংকে বললেন যে আমার বায়ারের সাথে, আমার এই সেলারের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, প্রতিটা পেন 10 টাকা। সে ব্যাংক বললো যে আমরা তো যত দূর কলমের ব্যাপারে জানি, কলমগুলা তো 5 টাকা করে হয়। তখন আপনি বললেন যে না, আমার কলমগুলো অনেক স্পেশাল, আমার কলমের ভিতরে অনেক কিছু কাজ আছে যেটা আসলে আপনি বুঝবেন না, আর আপনার যদি বুঝতে ইচ্ছা হয় তখন আপনি এটা কাস্টমস অথরিটি দেখবে। সো ব্যাংক তার কি করবে? ব্যাংক তো ডকুমেন্ট দেখলো, সবকিছু ক্লিন, ব্যাংক এলসি খুলে দিল। তারপর ওই এলসির মাধ্যমে আপনি ওই আপনার ইম্পোর্টার, এই যে আপনাকে মালটা বিক্রি করবে, তাকে পাঠাইলেন, সে সাবসিকুয়েন্টলি মালগুলা পাঠাই দিল। এবং মালগুলা যখন পাঠাইলেন, আপনি যখন ডকুমেন্ট গুলা সাবমিট করলেন, তখন কিন্তু আপনার ব্যাংক ওকে কিন্তু 10 টাকা, লাইক 5 টাকা হলে $50,000, আর $10 করে হলে $1 লাখ। সো নিয়ে গেল। আপনি ওই ইম্পোর্টারকে বললেন যে তোমার তো অরিজিনাল প্রাইস 5 টাকা, তুমি 50,000 তোমার কাছে রাখো, তোমার অরিজিনাল প্রাইস, আর ওই 50,000 আমার একটা লোক আসতেছে তোমার কাছে, যে ওকে তুমি দিয়ে দাও, বা তুমি ওই আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দিলো, যে ওই অ্যাকাউন্টে তুমি ট্রান্সফার করে দাও। এখন ওই ভদ্রলোক কি করবে? সে তো তার অরিজিনাল প্রাইস পেয়েছে, তার ওইটার ভিতরেই তার মার্কআপ আছে। সে, আর এই জিনিসগুলো হয় অনেকটা ক্লোজ রিলেশনশিপ বা একজন আরেকজনের সাথে পরিচিত, ওই কারণে এটা অনেকটাই হয় আসলে অ্যারেঞ্জড গেমের মতো। সো এইখানে যেরকম আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে এটাকে বলা হয় ওভার ইনভয়েসিং, ঠিক তেমনি আন্ডার ইনভয়েসিং হয়। সেম জিনিস, আপনি 10 টাকার কলমটা আপনি দেখালেন 5 টাকা। আপনি কেন 5 টাকা দেখালেন? আমার বাইরে থেকে টাকা আনতে হবে। কিভাবে আনবেন? 5 টাকা করে দেখালেন, আপনি মার্কেটে তো 10 টাকা করে বিক্রি করবেন। সো ওইখানে এক্সট্রা মানিটা কিন্তু চলে আসলো। এবং এখানে সবচেয়ে বেশি হয়, আমি একটা আপনাদের যদি একটা কেসের মতো করে বলি, আমাদের কিছু প্রোডাক্ট আছে, আপনারা সবাই জানেন যে ক্যাশ ইনসেনটিভ অনেক হাই, লাইক এগ্রো প্রোডাক্ট গুলোতে ক্যাশ ইনসেনটিভ অনেক হাই, 20% পর্যন্ত ক্যাশ ইনসেনটিভ দেওয়া হয়। তারপর ইলেকট্রনিক বিভিন্ন প্রোডাক্ট, এগুলোতে 10% পর্যন্ত দেওয়া হয়। সো আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যে যেগুলা ডিউটি, ইম্পোর্ট স্টেজে ডিউটি খুবই কম, লাইক ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস।
এই গার্মেন্টস র মেটেরিয়ালস, এগুলার ইম্পোর্ট ডিউটি নাই বললেই চলে, ম্যাক্সিমাম র মেটেরিয়ালস এর ক্ষেত্রে নীল। সো আপনি যেটা করলেন, আপনি যেহেতু বিজনেসম্যান, আপনি বাইরে থেকে আপনি ওভার ইনভয়েসিং করলেন, বাইরে টাকা পাঠাইলেন প্রথম, যে আমার বাইরে প্রথম টাকা পাঠানো দরকার। সো এর জন্য কি করলেন, সিলেক্ট করলেন আপনার যেটা কম ইম্পোর্ট ডিউটি হয়, কারণ আপনি প্রাইসটা বাড়ায় দেখাচ্ছেন, কিন্তু যদি বাড়ায় দেখান ইম্পোর্ট ডিউটি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাকে গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দিতে হবে। সো এর জন্য আপনি চয়েস করলেন সবচেয়ে ইম্পোর্ট ডিউটি নাই বা নীল কোন প্রোডাক্টটা আছে, ওই রকম অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি মানে আপনার অনেক ফ্রিডম আছে আপনার চয়েস করার। সো আপনি ওই প্রোডাক্টটা করলেন, আপনি কি করলেন, ওভার ইনভয়েসিং করলেন, করে ইম্পোর্ট স্টেজে আপনি এক্সট্রা টাকাটা বাইরে পাঠিয়ে দিলেন। পাঠায় দিয়ে যে বাইরের আপনার এজেন্ট বা আপনার যে রিলেটেড পার্টি আছে তাকে বললেন হোল্ড ইট, ওই টাকাটা আপনি ওর কাছে রেখে দিলেন। তারপরে কি করলেন, আপনি সেম ওয়েতে আপনি এখন করবেন এক্সপোর্ট। আপনি চিন্তা করলেন আপনার এগ্রো আরেকটা উইং আছে, বা একটা উইং সেট আপই করলেন, কারণ আপনার তো মানে ইন্টারেস্টটা অন্য জায়গায়। সো তখন আপনি কি করলেন, এগ্রো প্রোডাক্ট 20% আপনি ক্যাশ সাবসিডি ইনসেন্টিভ পাবেন 20%। সো আপনি কি করলেন, ওইটাও করলেন ওভার ইনভয়েসিং। ওইটা কেন করলেন, তার নিজের টাকাটা আনার জন্য। সো ওর কাছে ওভার ইনভয়েসিং করার কারণে এক্সপোর্টের সময়ও আপনি ধরেন যেটা এক্সপোর্ট প্রসিড অ্যাকচুয়ালি হয়েছিল 1 মিলিয়ন, ওটাকে আপনি 1.5 মিলিয়ন করলেন বা 1.5 মিলিয়ন করলেন। বাকি 0.5 মিলিয়ন হলো যে আগের যে ট্রানজেকশনে আমি যে ইম্পোর্ট করেছি ওই ইম্পোর্টের যে জমানো টাকাটা ওইটা। সো আপনার লাভটা কি হলো, আপনি ওই যে পুরা টাকাটা আপনি দেশের ভিতরে নিজের টাকা নিজে পাইলেন, এবং ওই টাকাটা দেখায় কিন্তু আপনি 20% ক্যাশ ইনসেন্টিভও ক্লেম করলেন। সো এটা আসলে এই টেকনিক গুলা এরকম যে মাল্টিপল ইনভয়েসিং, যে একই রকম, যে একটা ইনভয়েসের জায়গায় আপনি দুইটা করলেন, দুইটা ব্যাংকে করলেন একই জিনিস, মানে যে আমি যেটা বললাম দুইটা ব্যাংকের সাথে আপনি একই কাজ করলেন। কারণ এখানে একটা বড় একটা ফাঁকি কি আছে, যে আমরা যারা ব্যাংকে কাজ করি আমরা কিন্তু ডকুমেন্টের উপরে বেস করে কাজ করি। লাইক একটা কাস্টমার যদি 5টা ব্যাংকে যায়, একটা ব্যাংকের পক্ষে, ব্যাংক এর পক্ষে তো সম্ভব না জানা সব সময়, যদি না ওভার ডিউ হয়, যে ওই ব্যাংকটা ওই সেম কাস্টমার তার আরেকটা ব্যাংকে সেম ট্রানজেকশন করতেছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই হয় যে আমরা কপি ডকুমেন্টের উপরে বেস করে ট্রেড ট্রানজেকশন গুলো ইনিশিয়েট করি, এলসি খুলি। আর যদি আপনি কপি ডকুমেন্টও বাদও দেন, আজকের যুগে যে কোনো ডকুমেন্ট ইভেন অরিজিনাল হলেও কিন্তু ফেক করা ভেরি ভেরি পসিবল। সো এইসব কিছু মানে ড্রব্যাক আছে। আবার ওই যে ফলস ডিসক্রিপশন অফ ট্রেড গুডস, লাইক আপনি মানে ডেসক্রিপশনটাই পুরা উল্টা পাল্টা দিয়ে দিলেন, যখন আসলো মালটা তখন আপনি বিভিন্ন রকমের কারেকশন দিতে পারেন। আর এই যে টেকনিক গুলা, এগুলা কেন সাকসেসফুল বাংলাদেশে, ওইটাই আমি এখন আপনাকে বলতে যাচ্ছি। যে আমার নেক্সট স্লাইড, সেটা হলো আমাদের কি চ্যালেঞ্জ, আমরা যে আমরা জানা সত্ত্বেও আমরা কেন এই মানি লন্ডারিং রিস্কটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হলো প্রাইস ভেরিফিকেশন। আমরা তো আসলে প্রাইসটা ভেরিফাই করতে পারি না, কারণ প্রাইসের, আপনি যদি একটা গার্মেন্টস এর কথা চিন্তা করেন, একটা গার্মেন্টস এর একটা শার্ট, এক একটা প্রাইসের হয়, কারণ এক একটা শার্টের কোয়ালিটি ডিফারেন্ট থাকে, ডিমান্ড এক এক বায়ার থাকে, ব্র্যান্ড আলাদা থাকে। ইভেন যদি আপনি ক্যাপিটাল মেশিনারি চিন্তা করেন, ক্যাপিটাল মেশিনারি একটা ধরেন একটা বড় ইন্ডাস্ট্রিয়াল এসি, এটা আপনি কত টনের আনবেন, কি স্পেসিফিকেশনে আনবেন, ওইটার জন্য কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তারপর আপনি যখন কনসালটেন্সি সার্ভিস দেন, লাইক অনেকেই বাইরে বিভিন্ন কনসালটেন্সি সার্ভিস দিয়ে বা অ্যাডভাইজারি দিয়ে অনেক টাকা মানে ইনকাম করতেছে, এবং ওইগুলোর তো কোনো ইয়ারস্টিক নাই যে আপনার এই কনসালটেন্সির ভ্যালুটা কত। সো এটা এক একজনের কাছে এক এক রকম। এই জন্য আসলে আর সেন্ট্রাল কোনো মানে কোনো ডাটাবেজও নাই যে এই প্রোডাক্টের প্রাইসটা এরকম হওয়া উচিত। আপনি যদি গুগল করেন, আউট অফ 10 আপনি হয়তো একটা দুইটার একটা আইডিয়া পাবেন, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টেরই আপনি কোনো আইডিয়াতে যেতে পারবেন না, কারণ এইগুলা প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোথায়, এটার কান্ট্রি অফ অরিজিন কোথায়, এটার ইনগ্রিডিয়েন্টস কি, এবং আসলে মোস্ট অফ দ্য টাইম ডিপেন্ড করে এটার ইউজারটাকে, এটা কোন ব্র্যান্ডের।
সো জাস্ট লাইক আমাদের মোবাইল, একটা আইফোনের স্পেসিফিকেশনে আপনি তো 30,000 টাকাও মোবাইল পাবেন, আবার আইফোন হলেই এটা 1 লাখ। সো এটা হলো সবচাইতে আমার দৃষ্টিতে সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে আমরা প্রাইস ভেরিফিকেশন করতে পারি না। এর জন্য ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং, এগুলা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই আমরা মানে ধরতেই পারি না ট্রানজেকশন লেভেলে। তারপর হলো ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং হলো অনেকটা রিলেটেড পার্টি ট্রানজেকশন। লাইক আমরা যেহেতু ব্যাংকাররা ডকুমেন্টের উপরে বেস করে কাজ করি, কোনো ট্রানজেকশন যদি রিলেটেড পার্টি হয়, এটা যদি অ্যারেঞ্জড গেম হয়, এটা যদি মানে একটা সবকিছুই মেকি বা সবকিছু পাতানো টাইপের থাকে, তাহলে একটা ব্যাংকারের পক্ষে আসলে কখনোই পসিবল হয় না। কারণ একটা প্যারেন্ট কোম্পানি তার সাবসিডিয়ারিকে কত মার্কআপে বিক্রি করবে, এটা দ্যাটস কমপ্লিটলি দেয়ার কল। এখন কতটুকু কস্ট অফ গুডস সোল্ড হয়েছে, এগুলো কিন্তু সবকিছুই তাদের হাতে আছে। আপনি হয়তোবা ব্যাংকার হিসেবে আপনি অ্যাসেস করতে পারেন, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশনে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই যেতে পারবেন না। এটা আপনার লিমিটেশনের কারণেই, এবং অনেকগুলো প্রোডাক্ট থাকে যেগুলো প্রোডাক্টের এক্সপার্টই আপনি না। থার্ড ওয়ান হলো লিমিটেড স্কিলড ম্যান পাওয়ার। এটা সবচেয়ে বড় কারণ হলো, যেটা ট্রেড বেসড মানি লন্ডারিং এর নতুন যে গাইডলাইন গুলো আসছে, বা নতুন যে রেগুলেটর যে এখন নতুন করে আবার নতুন উদ্যমে এটাকে প্রতিরোধ করার যে চেষ্টা করতেছে, এটা ভেরি রিসেন্ট অ্যাক্টিভিটিস। দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু লিমিটেড, মানে এই স্কিল ম্যান পাওয়ারটা ভেরি লিমিটেড। দে আর ভেরি গুড ইন ট্রেড, বিকজ ট্রেড তো অনেকদিন যাবত হচ্ছে, কিন্তু ট্রেডের ভিতরে যে ট্রেড বেসড মানি লন্ডারিং, ওইটার ব্যাপারে রিসোর্স কিন্তু খুব কম বাংলাদেশে এখন। এর জন্যই হয়তোবা আমার মতো একজন ইয়াং মানুষ এই এই প্ল্যাটফর্মে হয়তোবা সুযোগও পেয়েছি। এটাও একটা অনেক বড় কারণ হতে পারে, কারণ আসলেই কিন্তু খুব কম। আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং উপরে কাজ করা সব ব্যাংক মিলিয়েও আপনি খুব বেশি লোক পাবেন না। কারণ এটা ইনশাল্লাহ মানুষজন অনেকে ক্যাম্পস করতেছে, অনেকে ট্রেড এক্সপার্ট আছে, ট্রেডে কাজ করছে, এবং ট্রেডে কাজ করা লোকজন যখন ক্যাম্পস করে, তখন কিন্তু তারা একেবারে একদম স্কিলড, মানে পুরাপুরি স্কিলড একটা ম্যান পাওয়ার হয়ে যায় ফর টিবিএমএল পার্সপেক্টিভে। এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক গ্রো করতেছে, অনেক লোকজন এখন ক্যাম্পস পাস করতেছে, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এই ডিফিকাল্টিসটা আমার মনে হয় আর বেশি দিন থাকবে না। আর হলো এক্সট্রিম কম্পিটিশন। এক্সট্রিম কম্পিটিশন ইটস এ রিয়েলিটি ফর বাংলাদেশ। কারণ আমরা, এটা আমি নিজেও বাঙালি, আমরা বাঙালিরা লাভের জন্য অনেক কিছু ছাড় দিই। স্পেশালি যখন ব্যাংকাররা যারা সেলসে কাজ করে, তারা যখন কোনো ডিল আনতে যায়, তারা কিন্তু একটা কম্পিটিশন করে যে আমার এখানে এলসি খুলেন 5টা ডকুমেন্ট, আরেকজনে বলবে না আমার এখানে খুলে 4টা ডকুমেন্ট, কেউ হয়তো বলবে ভাই আপনি খালি বলেন সব হয়ে যাবে, কোনো ডকুমেন্টই লাগবে না। সো এই যে কম্পিটিশন, যে কাস্টমারকে গ্র্যাব করার যে কম্পিটিশন, ওরা কিন্তু শুধু বিজনেসটা বুঝতেছে, তারা কিন্তু বুঝতেছে না যে আমার এই কম্পিটিশনের চক্করে আমি, আমার কান্ট্রি, আমার ইকোনমি, আমার নেক্সট ফিউচার জেনারেশন, তাদের আমি কত বড় ক্ষতি করতেছি। থার্ড কি চ্যালেঞ্জ হলো অ্যাবসেন্স অফ কোঅর্ডিনেশন, যেটা আমি অলরেডি বলছি যে এতগুলা লিস্ট অফ রেগুলেশনটার কারণে আমাদের আসলে কান্ট্রিতে কোঅর্ডিনেশনটা নাই। এনবিআর এর মতো কাজ করতেছে, কাস্টমস এর মতো কাজ করতেছে, ব্যাংকাররা কাস্টমস এর কোনো ডাটাতে অ্যাক্সেস পাচ্ছে না এখনো, যদিও কাজ চলতেছে। বিএফআই, এই বাংলাদেশ ব্যাংক থেকে অনেক ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে, কিন্তু সবগুলাই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের সব এই কোঅর্ডিনেশন গুলো আসলে আশানুরূপ ওই যেটা মানে সুবিধাটা পাওয়ার কথা, ওইটা আমরা পাচ্ছি না। ওইটা আমার মনে হয় ওইটা যদি আমাদের ঠিক মতো হয়ে যায়, যেরকম ইউরোপ কান্ট্রি গুলাতে ওদের ট্রেড বেসড মানি লন্ডারিং রিস্কটা কেন এত কম, কারণ তাদের এই কোঅর্ডিনেশনটা আছে। আমাদের এই কোঅর্ডিনেশনটা রেগুলেটরি এন্ডে যখন কোঅর্ডিনেশন হবে, তখনই কিন্তু এই ট্রেড বেসড মানি লন্ডারিংটার উপরে আমরা ফাইট করতে পারবো, ব্যাংকাররা ফাইট করতে পারবে। আদারওয়াইজ এটা আমি যতটুকু আমি বুঝি আমার স্বল্প জ্ঞানে, এটা কখনোই শুধুমাত্র ব্যাংকের পক্ষে এই এত বড় ক্রাইম কখনোই মানে কখনোই সম্ভব না। কিছু কিছু হয়তো বা ব্যাংকাররা পারবে, কিন্তু সব অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটার জন্য যত স্টেজে যত মানুষজন আছে সবার একসাথে কাজ করতে হবে, সবাইকে বুঝতে হবে এটার ইকোনমিক ইম্প্যাক্টটা কি, এটা সোশ্যাল ইম্প্যাক্ট কি, ইন ফিউচারে লং টার্মে, যেটা ট্রেড বেস মানি লন্ডারিং এর ইম্প্যাক্টটা হয় লং টার্মে, এটা শর্ট টার্মে ইম্প্যাক্ট হয় না। এটা অন্যান্য ক্রিমিনালের মতো না যে আপনি একজনকে মার্ডার করলেন, ওই ফ্যামিলিটা 2 দিন কানলো তারপর আবার ঠিক হয়ে গেল, বা একটা ফ্যামিলি নষ্ট হলো। এটা কিন্তু মানে শুরুতে আপনার সবাই উইন সিচুয়েশন, কিন্তু লং টার্মে সবাই লুজ সিচুয়েশন। সো
এটার জন্য আমি কেসে যাওয়ার আগে আমি বলবো যে আমি তো অনেক খারাপ খারাপ কথা বললাম, অনেক ভয়ের কথা বললাম আপনাদের। সো এটার জন্য আমাদের কি করা উচিত, আমাদের আসলে এইটা আমাদের কি করা উচিত এটা নিয়ে আমাদের রেগুলেটর বিএফআইউ, ওই যে বিএফআইউ একটা গাইডলাইন ইস্যু করছে। সো ওই গাইডলাইনের মাধ্যমে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং ওই গাইডলাইনটা কিন্তু শুধু বিএফআইউ যে তার নিজের মতো করে করেছেন সেটা কিন্তু না। তারা ওই গাইডলাইনটা প্রিপারেশনের সময় ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এফএটিএফ এর স্ট্যান্ডার্ড, এপিজির যে পাবলিকেশন সব কিছু কনসিডারেশন নিয়েছে। এতে কারণ নিতেই হবে কনসিডারেশনে, কারণ ইটস এ ক্রস বর্ডার প্রোডাক্ট। আমি তো স্ট্যান্ড অলোন বেসিসে কোনো ট্রেড প্রোডাক্ট বা টিবিএমএল আমি রান করতে পারবো না। সো বিএফএউ যেটা বলেছে এটা অলমোস্ট আপনি বলতে পারেন অলমোস্ট একটা কার্বন কপি অফ এফএটিএফ, এপিজি অলমোস্ট। এবং তারা এই গাইডলাইনটা ইস্যু করার আগে আমাদের বিভিন্ন ফরেন ব্যাংকগুলোর কাছ থেকেও অনেক গাইডেন্স ফিডব্যাক ওইগুলো নিয়েছে। সো আলহামদুলিল্লাহ বিএফএউ যেটা যে গাইডলাইনটা ইস্যু করলো সেখানে আসলে চারটা লেভেলে জোর দেওয়া হয়েছে। সেটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার লেভেল, যে আপনার ব্যাংকের মাধ্যমে যে মানি লন্ডারিং গুলো যখন আপনি প্রতিরোধ করবেন তখন কিন্তু আপনার ওই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। লাইক আপনি স্যাংশন রিস্কটা রিডিউস করার জন্য আপনার স্যাংশন স্ক্রিনিং প্ল্যাটফর্ম থাকতে হবে, এবং এটা অটোমেটেড হলেই অটোমেটেড প্ল্যাটফর্ম থাকতে হবে স্যাংশন স্ক্রিনিং এর ক্ষেত্রে। তারপর আপনার প্রাইস ভেরিফিকেশনের প্ল্যাটফর্ম থাকতে হবে। তারপর আপনার অ্যাডভার্স মিডিয়া, আপনি রিলেটেড পার্টি যে ট্রানজাকশন করতেছেন ওইগুলার কিছু প্ল্যাটফর্ম থাকতে হবে। এবং আপনার ওই যে অ্যাওয়ারনেস বলেন, ওই মানে পুরা অর্গানাইজেশনের অ্যাওয়ারনেস লেভেলের আপনার যে টিবিএমএল ইটস এ ক্রাইম, ইটস এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেটা সবাইকে বুঝতে হবে এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে জাস্ট আমি শুধু ব্যবসা করলেই হবে না। সো তারপরে হলো কাস্টমার লেভেলের। সো কাস্টমার লেভেলে আপনাকে প্রপার ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। কাস্টমার কি ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করবেন, যে কাস্টমার আসলে করেটা কি, কি বিজনেস করে, কোন কোন দেশের সাথে করে, আসলে এটা কি লজিক্যাল কিনা। লাইক আপনি মোটরসাইকেল কিনবেন, আপনি তো নিশ্চয়ই আমেরিকাতে মোটরসাইকেল ইম্পোর্ট করবেন না, আপনার কাছের দেশ আছে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারেন। আপনি বালু এই পাহাড়ি বা এই যে স্টোন ইম্পোর্ট করবেন, এখন আপনি মরুভূমির দেশ থেকে তো স্টোন পাবেন না, আপনি পাহাড়ি এলাকায় যেতে হবে। সো ওই জিনিসগুলো, ওই কিছু বেসিক লেভেলের ডিউ ডিলিজেন্স গুলো কিন্তু করতে হবে, যে কাস্টমার লেভেলে যে ওই কাস্টমারে আসলে করে কি, তার বিজনেস নেচারটা কি, তার এক্সিস্টিং সাপ্লায়ারটা কি। কাস্টমারের ব্যাপারে যখন যত বেশি আপনি জানবেন কাস্টমার এবং কাস্টমার ট্রানজেকশনের ব্যাপারে, তত বেশি এবং তত কনভিনিয়েন্টলি আপনি কিন্তু তার আলটিমেটলি ইলিগাল যেগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আদারওয়াইজ কাস্টমারকে না জানলে আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন না। লাইক আপনি যদি আমাকে না চিনেন আপনি কিন্তু আমার রেফ্লেক্ট কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না। আপনি যাকে এসে, আমি একটা এক্সাম্পল বলি, আমার ধরেন বস এখানে হয়তো বা আছেন মনিরুল ভাই, সো উনি সবসময় খুব সুটেড বুটেড থাকে, ফর এক্সাম্পল আমি বলতেছি, সুটেড বুটেড থাকে, হঠাৎ করে উনি ওয়ার্কিং ডেতে গেঞ্জি পরে চলে আসলো, তো আমি জানি উনি লিবে না, তখন তো মানে একটা রেড ফ্ল্যাগ যে উনি সবসময় সুটেড বুটেড থাকে, আজকে হঠাৎ করে গেঞ্জি কেন পরলো, বসের কি অন্য কোনো মতলব আছে কিনা, বা চলে যাবে কিনা, বা আলি লিভ নিবে কিনা এরকম। আবার একটা ভদ্রলোক সবসময় মানে খুব গেঞ্জি বা খুব রিল্যাক্স থাকে, সে মোটেও সুটেড বুটেড পরে না, সে যদি কোনো একদিন সুটেড বুটেড পরে আসলো অফিসে, আমরা কিন্তু সবাই জিজ্ঞেস করি ভাই ইন্টারভিউ আছে। সো আপনি কাস্টমারের ব্যাপারে যদি না জানেন তাহলে কাস্টমারের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আপনি কখনোই ধরতে পারবেন না। এবং ট্রানজেকশন লেভেলও সেম, এটা ডিউ ডিলিজেন্সের পার্ট। তারপর হলো এন্টারপ্রাইজ লেভেল ডিউ ডিলিজেন্স। এন্টারপ্রাইজ লেভেল ডিউ ডিলিজেন্সের মূল বক্তব্য হলো যে আপনার এটা যেহেতু গ্লোবাল একটা প্ল্যাটফর্ম, এইটা ক্রস বর্ডার প্রোডাক্ট, সো আপনার ওয়ার্ল্ড এর অন্যান্য যে স্ট্যান্ডার্ড বা গাইডলাইন বা ওয়ার্ল্ড এর সাথে তাল মিলিয়ে আপনাকে চলা, এবং আপনার যে একটা পিরিয়ড পর পর আপনার এক্সিস্টিং জিনিসগুলা আপনি আবার রিভ্যালিডেট করা, আপনার পলিসি প্রসিডিওর আছে কিনা ওইগুলা আবার রিভ্যালিডেট করা। সো ওই জিনিসগুলাই হয় এন্টারপ্রাইজ লেভেল রিস্ক ম্যানেজমেন্টে। এখন আমার মনে হয় আমি অনেক বেশি সময় নিয়েছি, আমি এখন কয়েকটা খুব ইন্টারেস্টিং কয়েকটা কেস আপনাদের সাথে আলাপ করবো, এগুলো রিয়েল লাইফ কেস। সো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, অনেকক্ষণ বোরিং টাইম পাস করছেন। সো সেটা হলো, এটা
একদম ওয়ার্ল্ডের, আমি এখন যেটা বলতেছি ব্ল্যাক মার্কেট পেসো এক্সচেঞ্জ, এটা আপনি নেটফ্লিক্সে আপনি মিনিমাম 50টার উপরে মুভি পাবেন এই মেথডের উপরে। 50টা না হলেও মানে 20টার উপরে পাবেনই, আমি একটু বেশি বলছি। আর নেটফ্লিক্স ছাড়া আপনার 50টার উপরেই হবে। সো আপনার এখানে ওরা কি করে, এখানে অন্যান্য কান্ট্রির মতো আমাদের আমাদের যখন আমরা ডলার কোত্থেকে কিনি, আমরা ব্যাংকে যাই, বিভিন্ন স্টক এক্সচেঞ্জে, এই সিকিউরিটিজ এক্সচেঞ্জে যাই। সো বিভিন্ন লিমিট দেওয়া থাকে, ওই অনুযায়ী কিন্তু আমরা ডলার কিনি। স্পেশালি এলসির ক্ষেত্রে যেহেতু সবকিছু এলসির মাধ্যমে হয়, ওই ডলার গুলা কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমেই কিনি। কিন্তু মেক্সিকো বা মেক্সিকোতে জিনিসটা একটু অন্যরকম। মেক্সিকোতে একটা ব্ল্যাক মার্কেট পেসো এক্সচেঞ্জ, পেসো মানে মেক্সিকোর কারেন্সি। সো ওদের একটা এক্সচেঞ্জ হাউস আছে। সো এক্সচেঞ্জ হাউসটা ওরা কি কাজ করে, ওরা ওই যে আমাদের ব্যাংক যেরকম করে, ওরা ওই এক্সচেঞ্জ গুলা ডিল করে। এখন আমেরিকাতে সবচাইতে বড় যে সমস্যাটা আমেরিকাতে, আমেরিকা হলো ড্রাগ মার্কেটের জন্য সবচাইতে বড় কনজিউমার হলো আমেরিকা। পুরা ওয়ার্ল্ডের যত মানুষ ড্রাগ কনজিউম করে, এর মধ্যে সবচেয়ে বেশি যতগুলা কান্ট্রি ড্রাগ সাপ্লাই হয়, সবচেয়ে বেশি সাপ্লাই হয় আমেরিকাতে। আর সবচেয়ে বেশি সাপ্লাইয়ার কারা করে সেটা হলো মেক্সিকো, কলম্বিয়া, আমেরিকার বর্ডার এরিয়া গুলাতে থাকে। তো তারা যেটা করে, তারা একটা প্রসেসের মাধ্যমে এই ব্ল্যাক মানিটা হোয়াইট করে। সেটা হলো তারা যেটা করে, তারা যারা স্মাগলার বা ড্রাগ লর্ড, তারা কি করে, বিভিন্ন উপায়ে তারা ড্রাগ গুলা আমেরিকাতে পাচার করে। এই বিভিন্ন ফ্রুটস এর ভিতরে ঢুকিয়ে, তারপর মানে আপনারা যার যদি নেটফ্লিক্সের যে পাবলো এসকোবার, ড্রাগ লর্ড, এল কামিনো, এগুলো যদি দেখেন আপনারা, আমার মনে হয় খুব ভালো লাগবে। ওইগুলা ইন্টারেস্টিং সিরিয়াল, ওগুলা দেখলে আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। সো ওরা যেটা করে, ওরা বিভিন্ন ভাবে ড্রাগ গুলা পাঠায় দেয় আমেরিকায়। তারপর আমেরিকায় তাদের এজেন্ট থাকে। এজেন্ট গুলা কাজ করে কি, যে ওরা ওই ইউএসডি তে ওই মানিগুলা কালেক্ট করে। সো ওই এজেন্ট গুলা সব ড্রাগ মানি কালেক্ট করে, তাদের বিভিন্ন অনেকগুলো অ্যাকাউন্ট থাকে ছোট ছোট এজেন্টের। ওই এজেন্টের অল্প 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 করে তারা ঢুকায়, ওই প্লেসমেন্টটা করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তারপরে যেটা করে, ওই যখন আমেরিকা এবং মেক্সিকোর সাথে যখন রিয়েল কোনো ট্রেড ট্রানজেকশন হয়, কারণ ওরা যেহেতু পার্শ্ববর্তী দেশ, ওদের সাথে তো লিগ্যাল ট্রেডও অনেক বেশি। সো লিগ্যাল যখন ট্রেড ট্রানজেকশন হয়, তখন সে লাইক এই মেক্সিকোর একজন, সে মাল কিনতেছে আমেরিকার একজন এক্সপোর্টারের কাছ থেকে। সো মেক্সিকোর ওই যে ইম্পোর্টার, সে বলে দিবে ওই যে ড্রাগ লর্ডের যে এজেন্ট, তাকে বলে দিবে যে আমি ওর কাছ থেকে এত মিলিয়ন টাকার মাল কিনছি, তুমি ওই ডলারটা ওকে দিয়ে দাও। সো যে বিক্রি করছে সেও তো খুব খুশি যে আরে আমার বাসায় এসে দিয়ে গেছে। আর তখন যেই লোকটার টাকাটা দিয়ে গেল, সে তখন ওইখানে একটু ডিসকাউন্ট দিয়ে ড্রাগ লর্ডকে সে পেমেন্ট করে দেয় পেসোতে। সো এইভাবে নর্মাল ট্রেডের মাধ্যমে ইলিগাল মানিগুলা আদান প্রদান হচ্ছে। এখন যদি আমি আসি, আমি আর বেশি সময় নিব না, আমি শুধু আরেকটা জিনিসই বলবো, সেটা হলো ফ্যান্টম শিপমেন্ট। এটা হলো বাংলাদেশের একটা, এটা আমি পেয়েছি বিএফএ এর একটা কেস স্টাডি থেকে, যে এটা অলরেডি হয়েছে। সো মিস্টার এফ ইজ এন ইম্পোর্টার অফ ফ্রুটস, ইউজুয়ালি অপারেটস পি, এবং সে হঠাৎ করে অনেকগুলা ব্যাংকে, প্রায় প্রায় 4টা ব্যাংকে 21টা এলসি সে করলো, ইউএসডি অলমোস্ট 9.1 মিলিয়ন ইউএসডি। সো ব্যাংকগুলা তখন ইম্পোর্ট পেমেন্ট গুলা যখন শিপিং ডকুমেন্ট দিছে, তখন সে পেমেন্টও করে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি একটারও কিন্তু শিপমেন্ট হয় নাই। এগুলোর ক্ষেত্রে হয় কি, সে এগুলার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের এই বিজনেসম্যান, যারা করাপ্টেড বিজনেসম্যান, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে, একটা টাইম সেট করে যে আমার এত পরিমাণ টাকা আমাকে কিছু একটা করতে হবে, ইলিগেল উপায়তে আর্ন করতে হবে অথবা পাচার করে দিতে হবে। তখন তারা কি করে, একসাথে 4, 5টা, 7টা, 8টা ব্যাংকের সাথে, ওই যে কম্পিটিশন বললাম, সবাই তো নিতে চায়, আবার কোনো কোঅর্ডিনেশনও নাই। তো ওই কারণে তারা ওই কাজটা করতে পারে, তারা বিভিন্ন ব্যাংকের সাথে করে একবারে ডিফল্টার হয়ে যায়। এখন একটা কোম্পানি যখন ডিফল্ট হয়, আমাদের যদি কোম্পানিজ অ্যাক্টে যদি বলেন, কোম্পানির লায়াবিলিটি কিন্তু কোম্পানির ক্যাপিটালের উপরেই ডিপেন্ড করে। এখন প্রতিটা ব্যাংক যখন তাকে এক্সপোজারটা দেয়, সে তো মনে করে ওর এক্সপোজার শুধু আমার সাথে,
সো আমি তার ক্যাপিটাল দেখলাম, দেখে আমি এক্সপোজার দিলাম বা তার অ্যাসেট ট্যাসেট দেখলাম। এখন এইটাই যদি সে 10টা ব্যাংকের সাথে করে, সে কিন্তু তার ক্যাপিটালে 10 গুণ এক্সপোজার নিয়ে নিল, তারপর হঠাৎ করে সে উদাও হয়ে গেল, নাই। এখন ব্যাংক ম্যাক্সিমাম কি করবে, যে ওই এই কোম্পানির যে ক্যাপিটাল বা ফিক্সড অ্যাসেট বলেন ওইগুলাই সে নিতে পারবে। যদি ওর্স কেস সিনারিও ওইটার মধ্যে গেলেও যদি আপনার যদি কোনো পলিটিক্যাল যদি অ্যাফিলিয়েশন থাকে, তাহলে তো ওইটাও সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাড এন্ড লস, যে ব্যাংকের মানে খাতায় এটা নাম কাটা গেল আর কি। সো আসলে এই কাহিনীগুলো আমাদের হরহামেশাই হয়। তারপর ওই যে গ্যারান্টি ইস্যুয়েন্সের ক্ষেত্রে আমাদের অনেক বড়, আমাদের এখনকার এটা হলো অ্যালার্মিং একটা জিনিস, আমাদের অনেক দেশে কিন্তু আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের কিন্তু অনেকগুলা প্রজেক্ট হচ্ছে। সো ওই যে আপনি, আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, এবং আই রিয়েলি ডোন্ট নো যে এখানে আসলে কিছু হচ্ছে কিনা, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। সো ধরেন আমাদের পদ্মা ব্রিজ হচ্ছে, আমাদের বিভিন্ন ওই মেট্রো রেলের কাজ চলতেছে, ওভারব্রিজের কাজ চলতেছে, আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কিন্তু অনেকগুলা কাজ করতেছে। এখন এই সবগুলা কাজের ক্ষেত্রেই কিন্তু মানে টেন্ডার হয় না। সো এই টেন্ডার গুলা কারা পায়, ইউজুয়ালি পায় যারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড বা রিলেটেড পার্টি। নর্মালি তো যে এমপি সে তো নিজে টেন্ডার মানে সাবমিট করে না, তার রিলেটেড পার্টি দিয়ে টেন্ডারটা সাবমিট করায়। তারপর সে কিন্তু তার পরিচিত লোকজনকে দিয়ে বাইরে থেকে সব কাঁচামাল আনায়, এবং যেহেতু পরিচিত লোকজন, যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট, ওই এলসি গুলোতে কিন্তু স্ক্রুটিনি আরো কম হয়। কাস্টমসও করে না, কেউ তো ডিআরই করতে পারে না। আজকে যদি পদ্মা সেতুর কোনো মালামাল যদি কাস্টমসে যদি আটকায়, ওই কাস্টমস অফিসারের চাকরি থাকবে? কোনো ব্যাংক যদি আটকায়, তাহলে ওই ব্যাংকের এমপ্লয়ির চাকরি থাকবে? সো জিনিসগুলা যখন গভর্নমেন্টের প্রজেক্ট হয়ে যায়, তখন কিন্তু আরো জিনিসগুলা ক্রিটিক্যাল হয়ে যায়। তখন কিন্তু সবার ভিতরেই চাকরি থাকবে বা থাকবে না ওইটা অনেক দূরকাবাত, কিন্তু এর আগেই কিন্তু সবাই ওই রিল্যাক্স মোডে চলে যায়, এটা গভর্নমেন্টের জিনিস, গভর্নমেন্টই তো আছে, আমাকে কে ধরবে, বড় জোর তো গভর্নমেন্টই ধরতো, আর এটা গভর্নমেন্টের ট্রানজেকশন। সো ওই কারণে হিউজ পরিমাণে কিন্তু যে ওভার ইনভয়েসিং বলেন, আন্ডার ইনভয়েসিং বলেন, ওই প্রজেক্টগুলোর মাধ্যমে হওয়ার চান্সেস আর ভেরি ভেরি হাই। এবং এগুলোতে যেগুলো গ্যারান্টি ইস্যুয়েন্স হয়, অনেক সময় কাউন্টার গ্যারান্টি হয়, একটা পর্যায়ে পরে এগুলা কিন্তু আর কাউন্টার গ্যারান্টি গুলা আর ওইগুলা পারফর্ম করে না, তখন ফাইনালি কি হয়, ব্যাংকের বুকে ব্যাড এন্ড লস। এই জন্যই কিন্তু প্রতি বছর বাজেট থেকে আমরা সোনালী ব্যাংক, আমাদের ট্যাক্সের টাকা থেকে সোনালী ব্যাংক, বিভিন্ন সরকারি ব্যাংকে অনেক ভর্তুকি দিতে হয়। কেন দিতে হয়? কারণ সবাই কি করে, ওই সব ব্যাংকিং চ্যানেল গুলাকে ইউজ করে বিভিন্ন ভাবে টাকাগুলা শুধু নিজের কাছে নিয়ে গিয়ে তারপর, ভাই আমি তো দেউলিয়া হয়ে গেলাম। এখন দেউলিয়া হয়ে গেলে তো আপনার কিছু করার থাকবে না, তখন আপনার ব্যাড এন্ড লস। সো থ্যাংক ইউ, আমি অনেক বেশি সময় নিয়ে নিছি আপনাদের কাছ থেকে। আমার মনে হয় আমি আরো কিছু কেস ছিল, এগুলো আসলে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, অন্য আরেকটা সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। তো আমি এখন ইস্তেক ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি একটু যদি কাইন্ডলি কোয়েশ্চেন অ্যান্সার সেশন গুলা যদি একটু মডারেট করতেন আর কি। এবং আমি শুধু পার্টিসিপেন্টদের জন্য একটা, যারা আপনারা কষ্ট করে, আমি বুঝাতে পারবো না আমি কতটুকু গ্রেটফুল আপনাদের কাছে যে আপনারা আপনাদের সময় এভাবে স্পেন্ড করেছেন। আমি ট্রাই করেছি, আমার কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা এখন যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, আপনারা যে কোনো কোয়েশ্চেন প্লিজ, whether it is silly question, whether very normal question, whether very complex question, সো আমি ট্রাই করবো সবগুলো অ্যান্সার দিতে, হয় এখানে, না হলে ইমেইলে আপনাদের দিয়ে দিব। সো আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনিথিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার সালাউদ্দিন ফর দি নাইস প্রেজেন্টেশন। আমার মনে হয় আমরা যারা অলরেডি এই ধরনের ট্রানজেকশনের সাথে বা এই ধরনের ডিপার্টমেন্টে কাজ করছি এবং যারা এই পার্টিসিপেন্টস হিসেবে আমাদের সাথে আজকে জয়েন করেছেন, তারা হয়তো অলরেডি এটা সম্পর্কে জানতেন বা জানেন বা কিছু আইডিয়া ছিল। এবং ডেফিনেটলি মানি লন্ডারিং যেহেতু কাজ করেন বা এই এরিয়াতে আছেন, তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন বা জানেন। কিন্তু যারা হয়তো এই ডাইরেক্টলি যারা ইনভলভ না এই ধরনের ট্রেড ট্রানজেকশনের সাথে, তাদের জন্য আমার মনে হয় কিছুটা হলেও কিছু ইনসাইট দিতে পেরেছেন। তো সেই পার্সপেক্টিভে আমার মনে হয় it was hopefully we had been able to deliver some information to the audience. তো এখন উইদাউট ফার্দার ado আমার মনে হয় কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাই।
আপনারা অলরেডি একজন প্রশ্ন করেছিলেন মিস্টার রাজীব দে, উনি যে প্রশ্ন যেটা করেছিলেন সেটার আনসার হয়তো অলরেডি সালাউদ্দিন সাহেব তার প্রেজেন্টেশনে বলে দিয়েছেন, যে হাউ টু ভেরিফাই দি প্রাইস অফ গুডস অ্যাজ দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টুল ফর অ্যানালাইজিং দি প্রাইস, এবং ইটস ভেরি ট্রু। যার জন্য যেটা উনি বলেছেন অলরেডি যে ওনার প্রেজেন্টেশনে যে চ্যালেঞ্জেস যে পার্টে। জি, এটার জন্য আমি একটা আপডেট আপনাকে দেই। আমি তো অনেক খারাপ খারাপ কথা বলছি, আসলে বি পজিটিভ। আমাদের বাংলাদেশে বিএফআইউ আমাদের রেগুলেটর এবং বাংলাদেশ ব্যাংক, কাস্টমস অথরিটি, তারা কিন্তু একটা এনবিআর, তারা কিন্তু একটা কোঅর্ডিনেশন নিয়ে কাজ করতে, কাজটা আরেকটু স্পিডি হওয়া উচিত ছিল, কিন্তু গুড থিং হলো তারা এখনো ওই কাজটা করতেছে। আমরা এখনো আশা করতে পারি একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম আমরা পাবো প্রাইস ভেরিফিকেশনের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, এর মধ্যে একজন someone raised hand for some questions, but আমি দেখতে পাচ্ছি না। আপনি সাবরিনা সাদিয়া, আপনি আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। সাবরিনা সাদিয়া, আপনি আনমিউট করুন, করে আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু এটা থেকে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, মানে আমাদের টপিক থেকে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন একটা করতে চাচ্ছি, যে হুন্ডি সাধারণত তো আমরা জানি যে লিগ্যাল না, সো হুন্ডির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে অর্থ আদান প্রদান করছে, বা এটার কতটুকু ভ্যালিডিটি? থ্যাংক ইউ। আসলে এটা তো একদমই ইলিগাল জিনিস, এবং আপনারা জানেন যে রিসেন্টলি মানে যেটার কারণে অনেক বেশি মানে আমাদের মিডিয়াতে যে বিকাশের কিছু হুন্ডি করে ওইটার বিকাশের কিছু ব্রাঞ্চ পাওয়া গেছিল এই মালয়েশিয়াতে, এবং এটা পেপার পত্রিকা আসছিল। সো আমি জাস্ট আমার একটা আমার অফিসিয়াল কাজেই আমি এটার ব্যাপারে যতটুকু জানি, এবং এটা পরে ফাইনালি এটা পাবলিক ইনফরমেশন, সো আই ক্যান শেয়ার যে বিএফআইও কিন্তু এটা ইনভেস্টিগেশন করেছে, এবং ফাইনালি যেটা দেখা গেছে যে এটা আসলে কিছু চক্র তারা বিভিন্ন এজেন্টকে করাপ্ট করে তারা ওইখানে জাস্ট সে লাইক আপনি ইবিএল এ কাজ করেন, এখন আমি যদি আমার গ্রামের বাড়িতে বা দেশের বাইরে একটা ইবিএল এর একটা সাইনবোর্ড লাগাই, আপনি তো জানবেনও না, ঠিক না? সো ওই কাজটা আসলে ওইভাবেই হুন্ডির জিনিসটা হয়েছে। সো হ্যাঁ, একটা টেকনিক ওরা করেছে, ওটা আমরা সাবসিকুয়েন্টলি ধরলাম বা বিএফএ ধরলো, কিন্তু এর মধ্যে কিন্তু যা হওয়ার হয়ে গেছে অনেকটা। সো এই ক্ষেত্রে আবার হয়তো বা 2-3 দিন পরে আপনি আবার নতুন আরেকটা টেকনিক দেখবেন যে ওইভাবে হচ্ছে। এটা আসলে কন্টিনিউয়াসলি ইভলভ করে। সো হুন্ডির ব্যাপারটা অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট, ইটস ইলিগাল, কারণ এখানে গভর্নমেন্টের কোনো রেগুলেশনে বা কোনো এটার লিগালাইজ করে নাই, এবং এটা ক্রস বর্ডার হুন্ডি একদমই ইলিগাল। থ্যাংক ইউ। Just to add to Salahuddin's comment on this Hundi issue, actually it has never been legal in our financial system, and it's not. So যেটাই হচ্ছে না কেন এটা illegal হইতে still হচ্ছে। জি, thank you. Thank you. Any other questions from anyone? Any question, please. Not TBML, AML, CFT, sanction, terrorist financing, anything. মুজাম্মেল হুসাইন আমার মনে হয় একবার রেজ হ্যান্ড উনি দুটো কোশ্চেন করেছেন। Can integration be done without placement layering? Simple but a bit tricky, which creates confusion sometimes. এটা আসলে আমি একটু উত্তরটা দিই। আমি আবারও জিনিসটা বলছি যে মানি লন্ডারিং ইজ এ প্রসেস। এখন ওইটা হলো সোর্সটা আপনাকে ইলিগাল হতে হবে। সো প্লেসমেন্ট যদি কারেক্ট থাকে, দ্যাট মিনস কারেক্ট বলবো আমি কখন, যখন সোর্সটা লিগ্যাল। সো লিগ্যাল মানে আবার ইলিগাল হবে কিভাবে? সো আলটিমেটলি আপনার কোশ্চেনের উত্তরটা হলো যে মানি লন্ডারিং এর ক্ষেত্রে হ্যাঁ, সব 3টা প্রসেসই যে একদম অ্যাক্টিভলি আমি যেটা উদাহরণ দিচ্ছি ওইভাবে যে হবে সেটা না, কিন্তু কোনো না কোনো ভাবে অ্যাটলিস্ট প্লেসমেন্টটা আপনাকে হইতেই হবে। আদারওয়াইজ সে লাইক প্লেসমেন্ট করলো, কোনো লেয়ারিং করলো না, জাস্ট তুলে নিয়ে গেল। আপনি এটা হইতে পারে যে আপনি একটা সঞ্চয়পত্র কিনলেন,
হঠাৎ করে এনকেশ করলেন বা একটা লোন নিলেন, আবার ড্রাগ মানিতে পরিশোধ করে দিলেন, আপনি ট্রানজাকশন গুলো ওইভাবে করলেন না। কিন্তু প্লেসমেন্টটা ছাড়া আসলে ব্ল্যাক মানি যেহেতু সোর্সটাই হলো মেইন, যে সোর্সটা লিগ্যাল অর ইলিগ্যাল, সো এই জন্য প্লেসমেন্টটা ম্যান্ডেটরি। জি, থ্যাংক ইউ। জি, আরেক ভদ্রলোক প্রশ্ন করেছেন, মিস্টার রাজীব দে, ফ্রডুলেন্ট শিপমেন্ট ইজ মানি লন্ডারিং? ফ্রডুলেন্ট শিপমেন্ট, আচ্ছা বলুন সালাউদ্দিন সাহেব। জি জি জি, আমাদের আসলে মানি লন্ডারিং কি, এই ব্ল্যাক মানি কাকে কাকে আমি ব্ল্যাক মানি বলবো, এটা কিন্তু আমাদের অ্যাক্টে ভেরি ক্লিয়ার। এখানে 28 প্রেডিকেট অফেন্সের নাম দেওয়া আছে। এটার মধ্যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, স্মাগলিং, ডাউরি, মানে অনেক ধরনের, অলমোস্ট কাভার অল দা ইলিগাল থিংস। সো ওই ডেফিনেশনে যারাই পড়বে এবং ওই ডেফিনেশন থেকে অর্জিত যে কোনো টাকাই ব্ল্যাক মানি, এবং ওই ব্ল্যাক মানিটা হোয়াইট করার জন্য যদি ট্রেড করে তাহলে ওইটা মানি লন্ডারিং এর ভিতরে পড়বে। সো আপনার প্রশ্নের উত্তরটা হলো ইয়েস। মোজাম্মেল সাহেবের আরেকটা প্রশ্ন ছিল, উনি প্রথম থেকে কনভারসেশন শুনতে পারেন নাই, যার জন্য উনি জানতে চাচ্ছেন যে প্লিজ এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ পেপ ইন এএমএল ইন আওয়ার কান্ট্রি। মানে আপনি কি ইকোনমিক ইম্প্যাক্টের কথা যদি শুনতে চান, মানে আমি আসলে কোয়েশ্চেনটা আচ্ছা উনি, হ্যাঁ, যে উনি বলতে চাচ্ছেন যে পেপের ইম্প্যাক্ট মানি লন্ডারিং এএমএল এর মধ্যে আমাদের কান্ট্রিতে কিভাবে এটা ইম্প্যাক্ট করছে, পেপের ইম্প্যাক্ট কিভাবে হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং পলিটিক্যালি এক্সপোজড পারসন, ওই রাইট পেপ। আসলে এই প্যাপের ইম্প্যাক্টটা অনেক বেশি হাই। এটার জন্য আসলে শুধু এমএল রিস্ক আছে, এটার জন্য এই এন্টি ব্রাইভারি রিস্কও আছে। কারণ প্যাপ কেন রিস্কি, কারণ তাদের ওই প্যাপের এই অথরিটিটা আছে। সে লাইক আপনার কে ইলিগাল কাজ করবে, যার এই অথরিটিটা আছে। তো কিছু কিছু প্রতিটা অর্গানাইজেশনের কিছু কিছু লোকজনের অথরিটি থাকে কোনো ডিসিশন মেক করার। সো গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা ডিসিশন মেকার, যাদের এই অথরিটি আছে টু ডাইভার্ট দ্য গভর্নমেন্ট ফান্ড, তারাই আসলে প্যাপ কোয়ালিফাই করে। এবং যেহেতু গভর্নমেন্টের ফান্ডের সাথে তারা ডিরেক্টলি ইনভলভড ইন টার্মস অফ ডিসিশন মেকিং, সো এমএল পার্সপেক্টিভে, এবং এটার মধ্যে আরেকটা পার্সপেক্টিভ চলে আসে, সেটা হলো এন্টি ব্রাইভারি এন্ড করাপশন পার্সপেক্টিভও এখানে রিস্কটা অনেক হাই। সো যখনই প্যাপ চলে আসবে তখন কিন্তু করাপশন রিস্কটা চলে আসবে, কারণ এখানে গভর্নমেন্টের ফান্ড জড়িত। প্যাপ কিন্তু কখনোই প্রাইভেট অর্গানাইজেশনের হাই অফিসিয়াল হয় না, কারণ তার কিন্তু গভর্নমেন্ট ফান্ডের সাথে কোনো অ্যাক্সেস নেই। সো প্যাপটা হয় অলওয়েজ গভর্নমেন্ট অর্গানাইজেশনের হাই অফিসিয়ালরা। এর জন্য ওইটার প্যাপের ক্ষেত্রে এমএল রিস্ক তো অবশ্যই, পাশাপাশি আরো বড় রিস্ক হলো করাপশন রিস্ক। থ্যাংক ইউ। আচ্ছা, মোজাম্মেল সাহেবের আরেকটা প্রশ্ন আছে, এটা আমার মনে হয় আমি বলতে পারি, সেটা হচ্ছে ইফ এ পেপ রিটায়ার্স ওয়ান্স whether he will be considered as a pep forever? The answer is yes, because উনি যখনও রিটায়ার করলেও ওনার কিন্তু সেই ক্ষমতা থাকে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে আমরা সবাই জানি। সে মনে করেন আমাদের যে কমিউনিকেশন মিনিস্টার বা আমাদের ফাইন্যান্স মিনিস্টার রিটায়ার করার পরেও wherever he belongs to still he is a pep, কারণ তার সেই ইনফ্লুয়েন্সিং পাওয়ার কিন্তু থেকেই যাবে, ইভেন নট ইন দ্য রেজিম না থাকলেও থাকবে। এর সাথে যদি আপনি কিছু অ্যাড করতে চান। জি ইস্তেক ভাই, আপনি ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু বিএফআই আমাদের আবার ব্যাংকগুলোকে রিসেন্ট যে প্যাপ গাইডলাইনটা ইস্যু করলেন, ওইখানে কিন্তু একটা মানে এরিয়া, একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যে লাইক আমি যদি এনাফ এভিডেন্স পাই যে একজন প্যাপ ছিল, সে আর এখন গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটিস বা পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিসে, বা তার যেই কারণে প্যাপ ছিল তার কোনো অ্যাক্টিভিটিসে জড়িত না, যে সে লাইক এরকম অনেক কাস্টমার আছে আমাদের, ইভেন আমার ব্যাংকেও, যে তারা শুধু ওই প্রভিডেন্ট ফান্ডে টাকা পায়, তারা কোনোভাবেই জড়িত না। এই সে একটা কুলিং পিরিয়ড থাকে, যে ওই একটা প্যাপের যখন দায়িত্বটা শেষ হয়ে যায় তখন একটা কুলিং পিরিয়ড থাকে, যে 1 বছর, কোন সময় কোনো কোনো ব্যাংক 2 বছর হিসেবেও ডিসাইড করে। ওই কুলিং পিরিয়ডের পরে আপনি যদি আপনার কাছে এনাফ এভিডেন্স থাকে যে তার কোনো আসলে ওই লেভেলে কোনো ইনভলভমেন্ট নাই এবং ওই পাওয়ারটা তার কোনোভাবেই ডিরেক্টলি ইনডিরেক্টলি এক্সারসাইজ করে না, দেন আপনি স্পেশাল কনসিডারেশনে তাকে আনপ্যাপ করতেও পারেন। কিন্তু মোস্ট অফ দ্য কেসে ইস্তিয়াক ভাই ইজ ভেরি কারেক্ট। আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে আরো বেশি, স্পেশালি এশিয়ান কান্ট্রিগুলির পার্সপেক্টিভে, জি মানে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন এসেছে, ইজ দেয়ার এনি থ্রেশহোল্ড ফর আন্ডার অর ওভার ইনভয়েসিং ফর মানি লন্ডারিং? আমার জানা মতে এরকম কোনো থ্রেশহোল্ড নাই, বাট সালাউদ্দিন সাহেব যদি আর কিছু অ্যাড করতে চান। না, আসলে থ্রেশহোল্ডটা নাই।
এখন ওভার এন্ড আন্ডার ইনভয়েসিং আপনি কখন ধরবেন, ওইটার জন্যই আপনাকে কাস্টমারের ব্যাপারে জানতে হবে, কাস্টমারের ট্রানজেকশন জানতে হবে। একটা কাস্টমার সবসময় 5 টাকা ট্রানজেকশন করে, সে হঠাৎ করে 20 টাকা ট্রানজেকশন করলে তখন আপনাকে বুঝতে হবে যেটা ওভার ইনভয়েসিং হচ্ছে। আবার ওই আরেকটা কাস্টমার সে 50 টাকার ইউজুয়ালি ট্রানজেকশন করে, তার কিন্তু 60 টাকা হলেও কিন্তু এটা ওভার ইনভয়েসিং হবে না। সো এটা আসলে আপনি যদি বলেন কত পার্সেন্ট, ওইটা আসলে পার্সেন্টেজে আপনি কেউ ডিফাইন করতে পারে নাই, আসলে কোনো রেগুলেটরি অথরিটিও ডিফাইন করতে পারে নাই। সো এটা অনেকটাই জাজমেন্টাল কল এবং কেস টু কেস ভেরি করে, এবং এটা মেইনলি ডিপেন্ড করে কাস্টমারের প্রোফাইল, তার নেচার অফ ট্রানজেকশনস, তার এক্সিস্টিং প্রোফাইল এবং বিজনেস প্রোফাইলের উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কারোর প্রশ্ন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, আর না হলে আমরা উই উড লাইক টু র‍্যাপ আপ। আর র‍্যাপ আপের আগে আমার অবশ্য কোশ্চেন না থাকলে আমি পার্টিসিপেন্টদেরকে একটা ছোট অনুরোধ করতে চাই, আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে আমাদের এই প্রেজেন্টেশনের ব্যাপারে, I think that would be helpful for our future sessions as well. দুজন হাত উঠিয়েছেন, আমি একটু চেক করি, দাঁড়ান কেউ কিছু যদি বলতে চাচ্ছি। এক মিনিট। হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাসুদ সাহেব, আপনি আনমিউট করে বলতে পারেন প্লিজ। যদি কেউ কিছু বলতে চান তো বলুন, কোনো সাজেশন থাকলে যেটা আমাদের জন্য হেল্পফুল হবে আমাদেরকে প্রিপারেশন নিতে নেক্সট প্রেজেন্টেশনের জন্য আর কি। আপনাদের কোনো এরিয়া অফ ইন্টারেস্ট থাকলে বলতে পারেন। ইভেন আপনারা সেশনের পরেও ইস্তিয়াক ভাইকে বা আমাকে আপনাদের পজিটিভ নেগেটিভ কোথায় ইমপ্রুভমেন্ট করা লাগবে, মানে করা উচিত, এনিথিং আপনাদের সাজেশন ওপিনিয়ন মোস্ট ওয়েলকাম টু আস। সো আপনারা আমাদের ওয়েলবিং এর জন্য যে কোনো কিছুই আপনারা আমাদের সাজেস্ট করতে পারেন। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন এসছে আরিফ সাহেবের কাছ থেকে। How do you evaluate the current status of compliance of TBML guideline in banking industry? আমি বলবো কিছু ফরেন ব্যাংক ছাড়া এবং খুব হাই লেভেল মানে যে টপ রেটেড লোকাল ব্যাংকগুলো ছাড়া বাকি সবারই অবস্থা খুবই, মানে আমি বলবো না খুব স্যাটিসফ্যাক্টরি, কারণ আমি আসলে এই লাইনে কাজ করি, আমি জানি অন্যান্য ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থা, এবং এটা স্যাটিসফ্যাক্টরি না হওয়ারও অনেক কারণ আছে। কারণ যেটা আমি বললাম, যেটা কমপ্লিটলি নিউ একটা এজেন্ডা, যেটা বাংলাদেশ ব্যাংক বিএফআই এর মাধ্যমে রিসেন্টলি ইস্যু করেছেন। সো কিন্তু আসার কথা হলো সবাই এখন জিনিসটাতে নজর দিচ্ছে, বিশেষ করে টপ ম্যানেজমেন্টে আর একটু মানে ইম্পর্টেন্স দিচ্ছে, এবং এটা আমার মনে হয় স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসতে আরো 6 মাস লাগবে, ওই যে যদি কমপ্লায়েন্সের পার্সপেক্টিভে চিন্তা করি। এবং সবচেয়ে বড় অবস্টাকল যেটা আমাদের এই গভর্নমেন্ট লেভেলের যে কোঅর্ডিনেশনটা, ওইটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের কমপ্লায়েন্সের লেভেলটা অনেক গুণ বেড়ে যাবে অটোমেটিক্যালি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার স্টেয়ার আমাকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ব্যাংকিং সেক্টর এবং এই ট্রেড ব্যাংক, মানি লন্ডারিং এইসব ব্যাপারে আমাদের নলেজটা খুবই শ্যালো, এবং নলেজ গেইন করার জন্য মেইনলি আমি এখানে এসেছিলাম আজকে। অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে মিস্টার সালাউদ্দিনকে আমি থ্যাংক ইউ জানাবো। আমি খুব সহজভাবে সিম্পল ভাবে উনি যেভাবে ডিসক্রাইব করেছেন, আমি তো একদমই বক হলাম এই ব্যাপারে। যথেষ্ট আমরা এতদিন জানতাম শুধু মানি লন্ডারিং, আইন টাইন এগুলো জানতাম, ডিটেলস জানতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছুটা হলেও আমার অনেক কিছু শিখতে পারলাম এটা সহজভাবে। এই ধরনের আরো ধরনের সেশন বা এই ধরনের যেটা ব্যাংকিং লাইনের ধরনের কোন সেশন গুলো যদি আপনারা আয়োজন করেন তাহলে আমাদের মতো লোকজনদের আমরা হেল্প হতো আমাদের। And thank you very much for allowing me to participate, and Ishtiaq Saib especially thank you very much. Thank you for your kind suggestion and valuable feedback. Amra definitely will take into consideration for our the suggestion that you provided for our future sessions. Thank you once again. আমাদের মোতালেব সাহেবের একটা প্রশ্ন আছে, আমি ওনাকে আনমিউট করেছি, আপনি প্লিজ গো ahead. Thank you very much. Yes, I wanted to raise a question verbally, but due to some technical problem, my sound system was
muted. So thank you once again. My question is, I am working as a practicing chartered accountant. So in my experience, I found a transaction with an NGO who receives fund from a foreign donor. So one transaction happened that the local NGO produces educational content and supplies to TV channel and earn some revenue. As per instruction of NGO Affairs Bureau, local NGO could not earn any money, could not generate any income. So the agreement was with the foreign donor, and that TV channel was supposed to remit the payment to overseas donor. But due to tightened policy of foreign exchange regulation Bangladesh, the TV channel could not remit the payment. Subsequently, the donor instructed the payment to pay to the local NGO, and the local NGO receives the payment in their local account. So, is it a money laundering transaction? Thank you. So far, I can understand from your question. I would appreciate you better send us an email explaining your facts, because question is very direct, and without reviewing all the details you already talked. So it's very difficult for us to ascertain whether it is there. No one can ascertain whether it is a money laundering or not, but we can decide whether there is a risk on money laundering or not. So I would request you to send your details through email, and I will look it forward, and I will definitely get back to you with your with required response. So to answer this question, I need your transaction details, which transaction amount and guarantee terms. And after reviewing all that guarantee terms, I will get back to you. Thank you so much. আমার মনে হয় we should wrap up the session because it's already 10:15. এটা রাত্রি হয়ে গেছে। তবু শেষ করার আগে লাস্ট কোশ্চেন আমি একটা পেয়েছি, এটা দিয়ে আমি I would like to finish it off. সেটা হচ্ছে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, 1 মিনিট আমি একটু দেখি। ওনার নামটা অবশ্য আমি এখানে পড়তে পারছি না, ওনার নামটা আসলে ডিফাইন করা নেই। এনিওয়ে ওনার প্রশ্ন যেটা ছিল, ব্লকচেইন টেকনোলজি ভবিষ্যতে ট্রেড ফাইন্যান্সের জন্য হেল্পফুল হবে কিনা, এটা আনসার যে অবশ্যই হেল্পফুল হবে, কারণ ব্লকচেইন ইটস আ নিউ টেকনোলজি। আচ্ছা আপনি অ্যাড করেন স্যার। আমি শুধু একটা কথাই বলবো, যে কোনো জিনিসের, যে কোনো টেকনোলজির গুড সাইডও থাকবে, ব্যাড সাইডও থাকবে। সো ব্লকচেইন ইটস এ মডার্ন টেকনোলজি, এটা অলরেডি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের ব্লকচেইন রিলেটেড কোনো রেগুলেটরি গাইডেন্স নোট ওই রিলেটেড কোনো কিছু নাই। সো তারপরেও আমাদের রেগুলেটররাও এখন এটা নিয়ে অনেক কনসার্ন বলবো না, তারা কিভাবে গাইডলাইনটা ইম্পোজ করা যায় ওইটা করা। সো ব্লকচেইনের কিছু অবশ্যই সুবিধা আছে, কিন্তু ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হলো ট্রান্সপারেন্সি, যে একসাথে আপনার সবগুলা পার্টি একই জিনিস জানতে পারতেছে, এবং ইফিসিয়েন্সি পার্সপেক্টিভে, কস্ট পার্সপেক্টিভে ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল। বাট এগেইন ব্লকচেইনে দেয়ার আর সাম সিকিউরিটি ইস্যুস, এবং এটা সবসময় থাকবে। কিন্তু আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান, আমি ব্লকচেইনের ব্যাপারে জানি, আমার ব্যাংকেও এটা নিয়ে কাজ হয়েছে। সো আমি যতদূর আমি জানি এবং যতদূর আমি বুঝেছি, it's a very good in terms of efficiency, transparency and cost. So আর টিবিএমএল অ্যাসপেক্টে আসলে যে টিবিএমএল এর অ্যাসপেক্টে করতে চাইবে সে যে কোনো ভাবেই করতে পারবে। সো রিস্ক উইল রিমেইন সেম, শুধুমাত্র ফরজারি রিস্কটা একটু রিডিউস হবে, যেহেতু একই ডকুমেন্ট সব পার্টি একসাথে পাবে, এবং ব্লকে যারা থাকবে সবাই একটা কমন জিনিস শেয়ার করতে পারবে। লাইক ওই যে এখন আমরা সবাই একসাথে জয়েন করলাম না,
আমি যদি একটা কমেন্ট বক্সে কিছু লিখি আপনারা কিন্তু সবাই দেখে যাবেন। সো আমার কিন্তু ওই সুযোগটা থাকবে না যে আমি যদি ইন্ডিভিজুয়ালি করতাম আমি কিন্তু টেম্পার করতে পারতাম, যারা আমি তো ওই কথা বলি নাই, আমি তো ওইটা ওইভাবে বুঝাইছি। সো কিন্তু যখনই আপনি কমন কোনো প্ল্যাটফর্মে যেটা ভিজিবল টু অল, তখন ওই টেম্পারিং বা ফ্রড রিস্কটা কিছুটা হলেও কমে যায়। থ্যাংক ইউ, আমি মনে হয় কিছুটা হলেও বলতে পারছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা শেষ করি এখন, আজকের জন্য সেশন শেষ করি। এবং শেষ করার আগে আমি আমার ফিনপ্রোর তরফ থেকে সালাউদ্দিন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পার্টিসিপেন্টস যারা ছিলেন, যারা অডিয়েন্স যারা ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফর দেয়ার পেশেন্ট হিয়ারিং, এবং আপনাদের সহযোগিতায় আজকে আমরা সেশনটা সুন্দরভাবে করতে পেরেছি, সেজন্য আবারও সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum and have a great weekend.